এখন আমরা দেখবো যে আসলে আমি পেপার লিখলাম, সবই করলাম, আসলে কি করা যাবে আর কি করা যাবে না। আর কিছু কিছু কমন প্রবলেম আছে যেগুলো মানে সচরাচর আমরা যে ভুলগুলা করি সেই ভুলগুলা কি আমরা দেখবো। আর আমরা তো পেপারের একটা স্ট্রাকচার দেখলাম, আর আমরা আসলে লেখা শুরু করব কিভাবে বা কিভাবে লিখবো, কোথা থেকে শুরু করব। কারণ আমরা এর আগে শুধু জানলাম যে আমার একটা পেপারের স্ট্রাকচার জানলাম, কিন্তু আসলে কিভাবে লেখা শুরু করব। আমি কি অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করব, না ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, নাকি রেজাল্ট থেকে শুরু করব। তাহলে রাইটিং অর্ডারটা আমরা দেখব। তারপর আমি একটা ডেডলাইন দিতে হবে, টাইম দিব। ঠিক আছে, যে আমি খালি সারাদিন খালি চিন্তাই করলাম হ্যাঁ রিসার্চ করবো রিসার্চ করবো রিসার্চ করবো করতেই আছি, চলতে আছে, 2-4 বছর শেষ হয়ে গেল, এমন না। ঠিক আছে, আমার একটা ডেডলাইন তৈরি করতে হবে। কিভাবে আমরা কবে শেষ করবো, আমরা এটা নিজে নিজে ডেডলাইন তৈরি করতে হবে, একটা টাইম সেট করতে হবে। তারপর পাবলিকেশন কিন্তু এথিক্স আছে, ওই যে অনেকে অনেক কথা বলতেছিল, অনেস্টি মেলা কথা বললো, তো সে পাবলিকেশন এথিক্স গুলো কি কি সেটা দেখবো। তারপর আমি যে সাবমিশন করবো পেপার, সাবমিশন স্ট্র্যাটেজি গুলো কি ধরনের হবে, কোথায় সাবমিট করবো, কিভাবে সাবমিট করবো, আমার ফিল্ডে আমি কিভাবে কি বলো এটাকে জার্নাল কিভাবে আমি মানে পাবো, খুঁজে পাবো। ঠিক আছে, আমি কোন জার্নালে আমার পেপার পাবলিশ করতে ভালো হবে, কোন জার্নালে আমার দেওয়া উচিত হবে না। তারপরে আপনি যখন সাবমিট হয়ে গেল, সাবমিট হওয়ার পরে আমি আমার আসলে স্ট্র্যাটেজি গুলো কি কি হবে। তারপর আমার পেপার পাবলিশ হয়ে গেছে, তারপর আমি কি করব। আর কিছু এই যে ভুয়া জার্নাল, ভুয়া জার্নাল, ভুয়া জার্নাল, ফেক জার্নাল, আমিও ধরা গেছি আমার ব্যাচেলরের পেপার পাবলিশ করে, পৃথিবীর কোথাও দেখাইতে পারিনি। আজকে দেখাবো ফেক জার্নাল গুলা কি কি। হ্যাঁ দুঃখিত যদি আমার ওই জার্নালের সাথে কারো জার্নাল বনে যায়, তাহলে কষ্ট পাই আসলে লাভ নাই, আমি অনেক কষ্ট পোয়াইছি, তো আপনার সাথে কষ্টটা শেয়ার করবো। ফেক জার্নাল। তারপরে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা জার্নাল অনেক জায়গায় দেখা লাগে পেড করতে হয়, যেটা ওপেন অ্যাক্সেস তো টাকা দেওয়া লাগে না, কিন্তু কিছু জার্নাল আছে আমার টাকা লাগে, ডলার চায়। তাহলে আমি কিভাবে বাংলাদেশে বসে, যেমন আমার ইউনিভার্সিটিতে ফ্রি ডাউনলোড করতে পারি, আমার ইউনিভার্সিটি আমার পে করছে, তো আমি বাংলাদেশে বসে কিভাবে করব। আমি মানে কিভাবে জার্নালগুলো আমি অ্যাক্সেস করব ফ্রি, সেটাও দেখাবো, বা কোন লিঙ্কে যায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, একাডেমিক রাইটিং, এই যে আমি লিখবো, এই লজিক্যাল ফলো বলতে আসলে কি বোঝায়, বা স্ট্রাকচার আসলে বলতে কি বোঝায়। লজিক্যাল ফলো কি আসলে একাডেমিক রাইটিং, এটা কেন দরকার আমাদের আসলে, মানে এই জিনিসটা কি যে লজিক্যাল ফলো বলতেছি। কেউ উত্তর, মতামত। কেউ মানে একাডেমিক রাইটিং, আমি মীর মোহাম্মদ আলী বলছি। হ্যাঁ মীর ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে লজিক্যাল ফ্লো বা স্ট্রাকচার, মানে আসলে একটা পেপার লিখতে গেলে তার যে স্ট্রাকচারটা, এটাই তো মনে হয় বোঝানোর কথা, যে আসলে এই লজিকটা মানছি কিনা, আসলে কি মানে কিভাবে মানা উচিত আর কি। তো ভাই একটু সুজা বাংলা একবারে মগো বরিশাল ভাষায় কথা কইবেন। বরিশাল্লা ভাষায় মনে করেন এটা টাইটেল ঠিক আছে কিনা, ইন্ট্রোডাকশন ঠিক আছে কিনা, আবার অ্যাবস্ট্রাক্টের টেন্সটা কি হবে, বা ইন্ট্রোডাকশনের টেন্সটা কি হবে, ম্যাটেরিয়ালস মেথডটার টেন্সটা কি হবে, মানে এটাই আর কি। বুঝতে পারছি। তা আর আর কেউ, মীর ভাই সুন্দর করে বললো। হ্যাঁ ভাইয়া, বাবু। হ্যাঁ বাবুল বলছিলাম। তো লজিক্যাল ফ্লো বলতে একটা ফ্লো চার্ট, মানে একটা রিসার্চের ফ্লো চার্টটা কিরকম হবে, মানে প্যারাগ্রাফ থেকে শুরু করে আপনার রিসার্চের মানে অ্যাবস্ট্রাক্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত এসে আমার একটা ফ্লো চার্ট থাকবে, যে মানে আমার রিসার্চটার মানে কিরকম ক্রাইটেরিয়া হবে, এই রিসার্চটা মডেলিং হবে না কেস স্টাডি হবে, মানে এখন এটা সার্ভে হবে, সেটা আমার একটা ফ্লো চার্ট সার্ভে না, আসলে একাডেমিক রাইটিং আমি সব লেখার কথা বলতেছি, কোনো লেখার কথা বলতেছি। মানে সবকিছু রেজাল্ট পাইলে তোমার লিখতে হবে না পেপার, তুমি তো পেপারটা লিখবা, তো লেখাটা তো থাকতে হবে। এই লজিক্যাল ফলো বাই স্ট্রাকচার বলতে কি বোঝায়, মানে সেন্টেন্স টেক্সট থাকবে এখানে, মানে সেন্টেন্স টেক্সট মানে কিভাবে লিখবো, মানে একটা পরে আর একটা থাকবে, মানে ফ্লো চার্ট আকারে থাকবে। মানে সহজ কথা হচ্ছে, তুমি প্রথমে রংপুরের পোলাপান, বাবুল তো মনে হয় রংপুরের নাকি? হ্যাঁ ভাই, রংপুরের প্রথমে ভাওয়া গান শুরু করলা। ঠিক আছে, গান করতে করতে মাঝখানে যায় তুমি পল্লী গীতি ঢুকাই দিলা, কি হবে ব্যাপারটা? আবার শেষের দিকে যায় মাঝখানে দিকে আবার মনে করো পপ সঙ্গীত ডিজে করে শেষ করলা, তাহলে গানের কি কিছু গান থাকলো? আর গান কিন্তু ইনস্ট্যান্ট মানে স্পটে ডেথ হয়ে গেছে। ঠিক আছে, ওটা কিন্তু গান আর থাকলো না।
অর্থাৎ আমি একটা সোজা, আমি তো আর বলবো মানে একটা সোজা বাংলা যেটা, আমি ভাওয়া গান দিয়ে শুরু করলে ভাওয়া গানেরই সুর তাল যা আছে সব কিছু কি করতে হবে, ভাওয়া গান দিয়ে শেষ করতে হবে ফার্স্ট টু লাস্ট। এর মাঝখানে ডিজে ঢুকানো যাবে না, পপ ঢুকানো যাবে না, ঠিক আছে, পল্লী ঢুকানো যাবে। তাই একাডেমিক রাইটিং এর আমি যে শুরু করব, শুরু করার সময় আমি যেভাবে লেখা শুরু করব, এই যে আমি মেথডের পর রেজাল্ট ডিসকাশন, একটা একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সের পর বারবার আমি রিপিট করবো কিনা, সেখানে প্রোনাউন ইউজ করবো, আমি রিপিটেশন করবো না, একই সেন্টেন্স বারবার লিখবো না, একটার সাথে একটা মিল থাকবে, সাইন পোস্টিং দিব। এই যে একাডেমিক রাইটিং এর ব্যাপারটা, যারা আইএলস দিবে তারা ভালো করবে একাডেমিক রাইটিং, আর যারা মনে হয় আইএলস টাইলস দিবে না খুব কমই আছে, যারা হ্যাঁ যারা ছোট থেকে গ্রামার ভালো তারা করতে পারে, বাট রাইটিং গ্রামার জানলে যে ভালো করবে তা না। আইএলসটা দিলে বা এই ধরনের পরীক্ষাগুলো দিলে এই জিনিসগুলো জানা যায়, আমি কিভাবে ইউজ করবো, রিপিটেশন কিভাবে হবে না, আমি লেখা একটার পর একটা কিভাবে লেখা লিখবো, ঠিক আছে। তো আমি সেই বিষয়গুলো দেখাবো। এই লজিক্যাল ফলোর মধ্যে এখন ডু এবং ডোন্টস, কি করা যাবে আর কি করা যাবে না, আমি স্প্রিঞ্জার নেচার থেকে নিছি। কি করতে পারবো, আমাকে লেখার আগে আমার বুঝতে হবে যে আমার রিডারটা কি হবে, আমি কাদের নিয়ে আমি আমার রিসার্চটা করতেছি, ঠিক আছে। এটা খুব জরুরি যে আমি কার জন্য লিখতেছি, ঠিক আছে। আমি সায়েন্টিফিক কমিউনিটির জন্য লিখবো, তাহলে সায়েন্টিফিক কমিউনিটি লিখবো, তারা আমার কথা বুঝবে কিনা, ঠিক আছে। তারপরে লজিক্যাল প্রেজেন্টেশন ইনফরমেশন, মানে সাইন পোস্টিং থাকবে। সাইন পোস্টিংটা কিরকম, ধরো যে আমার পেপারটা যে আমি বের করি, সাইন পোস্টিং গুলো কি আসলে, এই যে আমি এখন প্রথমে আমি নিয়ে আসলাম এই হাউএভার দ্বারা কিন্তু নেগেটিভ, উল্টা বোঝাচ্ছে। আমি সাইন পোস্টিং দিচ্ছি যে আসলে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা করা হয় নাই, ঠিক আছে। আবার এখানে দেখো আমি সাইক্লোন নিয়ে কথা বলছি, আমি বারবার সাইক্লোন নিয়ে কথা বলবো নাকি, আমি এখানে দিস ইউজ করছি, প্রোনাউন ইউজ করছি, তার মানে প্লুরাল। আমি বারবার সাইক্লোন নিয়ে তো ইউজ করার দরকার নাই। তারপরে এই যে দেয়ার ফর বা অ্যাজ এ রেজাল্ট হতে পারে, কনসিকুয়েন্টলি হতে পারে, তার মানে কোনো কিছু আমি এখানে আমি কনসিকুয়েন্স বুঝাচ্ছি। এই যে সাইন পোস্টিং গুলো আমার ইউজ করতে হবে। বারবার আমি লিখলাম, খালি আমার লেখার মতো লিখলাম তা না, ঠিক আছে। আমার কমা, আমার পাংচুয়েশনের যে ব্যাপারগুলো, কমা, সেমিকোলন, ফুল স্টপ কোথায় হবে, কোথায় আমি মানে ড্যাশ ইউজ করব, আমি সাইন পোস্টিং গুলো, আমি প্রোনাউন কোথায় ইউজ করবো, বারবার তোমার নাউন রিপিট করার দরকার নাই, সবসময় জালাল বলার তো দরকার নাই, হি আনতে পারি, ঠিক আছে, অথর আনতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে সিনোনিম গুলো ইউজ করা, পাশাপাশি হচ্ছে তার কি বলে সাইন পোস্টিং গুলো ইউজ করা, দেওয়ার পর তার বুঝাচ্ছে এখানে কনসিকুয়েন্ট বুঝাচ্ছে, কোনো ফলাফল বুঝাচ্ছে, এটা প্রোনাউন বুঝাইছে, তারা এই দিস দ্বারা আমার বুঝাচ্ছে, এই সাইক্লোন গুলো কথা বলতেছি আমি। তারপরে যদি সিমিলারলি যদি বুঝাই, তার মানে আগের কোনো অংশ সিমিলার বুঝাচ্ছি। আর হাউএভার দ্বারা আমরা কোনো কন্ট্রাক্ট বুঝাচ্ছি, মানে নেগেটিভ উল্টাটা বুঝাই, কন্ট্রাস্ট করতে বলতে বুঝাচ্ছি। আমি যে কোথাও ফর এক্সাম্পল ইউজ করি, তার মানে বুঝাচ্ছি আমি এক্সাম্পল দিচ্ছি। তো এই যে জিনিসগুলো লজিক্যালি একটার সাথে কি প্রেজেন্ট করতে হবে, লেখা যেন পড়ে বুঝে যে হ্যাঁ এটা এটা আসলে লেখাই হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে লজিক্যাল প্রেজেন্ট, সাইন পোস্টিং দিতে হবে। তারপরে শর্ট সেন্টেন্স ইউজ করতে হবে, একটা সেন্টেন্সে একটা আইডিয়া থাকবে। আমি সেন্টেন্স বিশাল বড় করলাম, সেন্টেন্স শুরু করছি আর শেষ করি না, হ্যাঁ অমপুর থেকে শুরু করছি এবার ঢাকা বন্ধ ঠেকা দিলাম তা না, ঠিক আছে। আমি যত শর্ট সেন্টেন্স ইউজ করতে পারি, তার মানে একবার এমন শর্ট সেন্টেন্স না যে 5টা ওয়ার্ড বারবার সিম্পল সেন্টেন্স ইউজ করলাম তা না। সিম্পল সেন্টেন্স রাইটিং এ কম ইউজ করতে হয়, সিম্পল সেন্টেন্স একটা দুইটা থাকতে পারে। আমরা বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স বেশি ইউজ করি, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করি, কম্পাউন্ড সেন্টেন্স কম ইউজ করা। তো এই শর্ট সেন্টেন্স বলতে বোঝাচ্ছে আমি কমপ্লেক্স যেটাই করি শর্ট করি, একটা আইডিয়া আমি একটা সেন্টেন্সে দিব, ঠিক আছে। অনেক বড় করার দরকার নাই। তার মানে যে পেপারটা পড়বে সেজন্য মানে স্ট্রেস ফিল না করে, মানে কঠিন চিন্তা করছে পেপারটা পড়বে, এমন পেপারটা লিখতে হবে সব সুন্দর, মানে প্রাঞ্জল ভাষা সুন্দর করে লিখতে হবে, সিম্পলিসিটি নিয়ে আসতে হবে, যে কেউ পড়েই যেন বুঝতে পারে। আর একটা সেন্টেন্স যখন একটা আইডিয়া থাকবে তখন বুঝবে যে হ্যাঁ এই আইডিয়া, পরের সেন্টেন্সে একটা আইডিয়া, একই সেন্টেন্সে অনেকগুলো আইডিয়া দেওয়া যাবে না। আর দ্বিতীয় নম্বরে যে বললাম যে গ্রামার ঠিক রাখতে হবে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে আসতে হবে, ঠিক আছে। আর অ্যাক্টিভ সেন্টেন্স আমরা বেশি ইউজ করবো, প্যাসিভ সেন্টেন্স ইউজ করবো, সেখানে রিপিটেশন না করতে আমরা প্যাসিভ সেন্টেন্স ইউজ করবো। বাট স্প্রিঞ্জার নেচার যেটা সাজেস্ট করে আমি দেখলাম, তারা হচ্ছে যে ডিপেন্ড করে, বাট ম্যাক্সিমাম জার্নাল স্প্রিঞ্জার নেচারে তারা জার্নাল এটা দিছে যে যতগুলো জার্নাল আছে পৃথিবীতে ম্যাক্সিমাম জার্নালগুলো 75% সাজেস্ট করে যে অ্যাক্টিভ ভয়েস ইউজ করার জন্য, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অনেক ক্লিয়ার, আর প্যাসিভ ভয়েসটা ইউজ করার সময় আমরা রিপিটেশন না করার জন্য ইউজ করি, তো অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করা বেশি বেটার। আর ডোন্ট আমরা কি করবো না, একটা সময় যে বললাম যে একটা সেন্টেন্সে আমি একটা আইডিয়া দিব, তার মানে একই সময় আমি রিসার্চ মানে কি নতুন নতুন আইডিয়া দিচ্ছি, রিসার্চ মানে কি সামথিং নিউ। তাহলে একই টাইমে একই সেন্টেন্সে অনেকগুলা নিউ ইনফরমেশন দেওয়া যাবে না, তাইলে কিন্তু যে পড়বে সে হেবিজিবি খাই দেবে। আরে কি হচ্ছে,
আস্তে 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 করে দিতে হবে, যে লজিক্যাল ফলো একটার পর একটা একটার পর একটা একটা সুন্দর করে দিতে হবে। অনেকগুলো একসাথে একটা সেন্টেন্সে সব আইডিয়া দেওয়া যাবে না, একটা একটা দিতে হবে। তারপরে কখনোই আপনার চিন্তা করা লাগবে না, মানে এটা যদি কোনো ধারণা করেন আমি যা জানি, আমার পেপারটা যা পড়বে তারা সব জানে, কখনোই ধারণা করা যাবে না। আপনি চিন্তা করবেন যে আপনি যা লিখতেছেন আমার রিডারটা জানে না, তার মানে সব কিছু এক্সপ্লেন করতে হবে। কোনো কন্ট্রাকশন ইউজ, মানে এব্রিভিয়েশন ইউজ করলে সেটা সুন্দর করে এব্রিভিয়েশন দিয়ে দিতে হবে। কোনো ডেটা হলে ডেটা ক্লিয়ারলি সব কিছু দিতে হবে। ইনফরমেশন দিবেন সব কিছু সুন্দর করে দিতে হবে, ডেটা মেথড থেকে শুরু সব সুন্দর করে বুঝাই দিতে হবে। আপনি তার মানে হ্যাঁ এই মেথড তো আমি জানি, আমার রিডাররা যারা পড়বে তারাও জানে না, সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। ঠিক আছে, এটা কখনোই ভাবলে হবে না যে এটা সবাই জানে। যেমন আমার এই যে 2020 সালের যে পেপারটা পাবলিশ হলো, এখানে কিন্তু সুন্দর করে আমি কিন্তু করে দিছি, এই যে মেথডে যায় সুন্দর করে লিঙ্ক পর্যন্ত দিয়ে দিছি, যে এই যে আমি এসপিআই ক্যালকুলেশন করছি, কোন সফটওয়্যার ইউজ করছি, লিঙ্কটা বন্ধ দিছি। তার মানে যে কেউ যায় এখানে লিঙ্কটা ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারে। আমি যে মানে আর একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করছি ডেটা কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, আমি লিঙ্ক দিয়ে দিছি, তার মানে যে কেউ যায় এখানে ডাউনলোড করতে পারবে। তারপর আমি এই যে আর ক্লিম্প্যাক্ট 2 ইউজ করে আমি হচ্ছে যে এসপিআই ক্যালকুলেশন করছি, যারা আমার ফিল্ডে তারা বুঝতে পারবে। অর্থাৎ আপনার ফিল্ডে আপনি যে মেথড আছেন বা কি করছেন আপনার ধারণা করা দরকার নেই, আমি তো এসপিআই ক্যালকুলেশন করছি, সবাই তো জানে কি দ্বারা ক্যালকুলেশন করতে হবে, তো আমার দেওয়ার দরকার নেই। না, সব ক্লিয়ারলি দিতে হবে। একটা রিডার জন্য পড়ে আপনার কাছ থেকে কিছু অ্যাক্সেস করতে পারে, আপনার এটা পড়ে জন্য সেই ইনফরমেশনটা, যারা একদম নতুন আসলো, যে এসপিআই শুনেই নেই কোনোদিন, হ্যাঁ নাম শুনছে বাট কোনোদিন ক্যালকুলেশন করে নেই, তো আপনার পেপারটা পড়ে সে কিন্তু উপকৃত হবে। পেপারটা পড়ে দেখবেন যে ঠিক আছে এখানে লিঙ্ক আছে, লিঙ্কে সে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে রিলিভেন্ট ইনফরমেশন গুলা আপনাকে দিতে হবে। আপনার ধারণা করার দরকার নাই, এটা কখনোই ধারণা করা যাবে না যে আমার যে রিডার আছে তারা সবই জানে, এটা কখনোই ধারণা করা যাবে না। আননেসেসারি কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, ওই যে প্রথমে ভাই দিয়ে শুরু করলাম, পরে হচ্ছে যে পল্লিকি দিয়ে শুরু করলাম, এরকম না। আননেসেসারি কিছু ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, বারবার রিপিটেশন করার দরকার নাই, যে সেন্টেন্স গুলো তা না সেটা করা যাবে না। ইনফর্মাল ইউজ করা যাবে না। যেমন ইনফর্মাল আমরা সবসময় বাট ইউজ করি, বাট আমরা যখন স্পিকিং করি বাট ইউজ করি খুব, বাট একাডেমিক রাইটিং আমরা বাট ইউজ করি না, আমরা হাওয়েভার ইউজ করি। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে হচ্ছে যে ইনফর্মালে যেমন অনেক মানে কন্ট্রাকশন ইউজ করি, সংক্ষিপ্তকরণ। যেমন হচ্ছে আমরা যদি সংক্ষিপ্ত না করি আই ক্যান নট বলি, আর যদি আমরা সংক্ষিপ্ত করি আই কান্ট। তো এই যে কান্ট ইউজ করলাম বা ইজেন্ট, হ্যাঁ ডিডন্ট, হ্যাঁ ডোন্ট, আমরা হচ্ছে আই ডোন্ট নো, এটা আমরা স্পিকিং এ ঠিক আছে, বাট একাডেমিক রাইটিং এ এই ইনফর্মাল কোনো কিছু কন্ট্রাকশন ইউজ করা যাবে না, যে আই ডোন্ট নো, না আই ডু নট নো, আই ক্যান নট নো। ঠিক আছে, কন্ট্রাকশন ইউজ করা যাবে না। ইজ ইন না দে ইজ নট দিতে হবে, হ্যাজ ইন না দে হ্যাজ নট দিতে হবে। অর্থাৎ ইনফর্মাল ওয়ার্ড ইউজ করা যাবে না। আর আইএলস দিলে তো এমনিতে, যারা আইএলস দিবে তারা এমনিতে এগুলো ইউজ করবে না, কারণ এগুলো ইউজ করলে আইএলস এর স্কোর একদম কমে যাবে। তারপরে কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা যাবে না। এই জন্য স্যার আইনস্টাইন বলছে যারা জেনিয়াস তারা যে কোনো জিনিস কমপ্লেক্সটাকে নেয়, নিয়ে মানুষের কাছে ব্যাখ্যা করে সহজ করে। ঠিক আছে, অর্থাৎ আপনি জেনিয়াস মানে কি, আপনার পেপারটা পড়ে, ওই যে আমরা অনেকের হয়তো এটা ছিল না, আমরা ক্লাস 9-10 পড়ছি, হয়তো মীর মোহাম্মদ আলী হয়তো বা ভাই জানে, রচনা শিল্পগুণ নামে একটা ইন্টারমিডিয়েট আমাদের ছিল, সরি এসএসসিতে ছিল, রচনা শিল্পগুণ। তার মানে তুমি যাহা লেখিলে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা শিল্পগুণ নামে একটা ছিল, আমাদের একটা পদ্য ছিল, সেখানে বলা ছিল তুমি যাহা লেখিলে তাহার লোকে পরিবার মাত্র যেন বুঝিতে পারিল, আর পরিবার মতো বুঝিতে না পারলো তাহলে সে লেখা আসলে লেখায় কোনো লাভ নাই। তার মানে আমার অনেক কমপ্লেক্স ইউজ করে পেপারটাকে কমপ্লেক্স করতে হবে এরকম না। আমার যত বড় বড় পেপার দেখবেন তত দেখবেন সিম্পল। যারা বড় বড় রাইটার তাদের লেখা দেখবেন অনেক প্রাঞ্জল, অনেক সহজ। অর্থাৎ আপনি কোনো কঠিন জিনিসটাকে সহজ করে উপস্থাপন করতে হবে যাতে করে সহজে তারা বুঝে, রিডারদের কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, তাহলে পেপার সেট করবে না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কিছু কমন প্রবলেম হয় অ্যাবস্ট্রাকে। এই আমাদের যেটা করি অ্যাবস্ট্রাকে অনেক বেশি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইউজ করি, এরকম না। আমি যে স্ট্রাকচার দিছি প্রথমে শুধু ব্যাকগ্রাউন্ডটা দিবেন, বুঝাবেন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আপনি এইমস বা মেথড দিবেন, তারপরে আপনি রেজাল্ট দিবেন বা কনক্লুশন থাকতে পারে। তারপরে অ্যাক্রোনিম, ওই যে কিছু নাই বললাম যে ট্রপিক্যাল সাইক্লোন আমি ইউজ করছি, আমি ব্র্যাকেটে টিসি আগে কিন্তু মেনশন করে দিয়ে আসছি, তারপরে আমি টিসি ইউজ করে কোনো সমস্যা নাই। বা বে অফ বেঙ্গলে আমি বিওবি দিয়ে দিছি, তো বিওবি যদি দিয়ে দেই তাহলে সমস্যা নাই। বাট আপনি আনএক্সপ্লেন করে আপনি জানলেন, মানে ধারণা করে নিলেন যে আমার রিডাররা সবই জানে আমি ইউজ করি, টিসি তো আপনি আপনার ফিল্ডে নাও জানতে পারেন। তো আমার পেপারটা যখন আমি ট্রপিক্যাল সাইক্লোন টিসি দিয়ে দিব তখন সব ফিল্ডের লোকজনই বুঝবে। যেমন মীর মোহাম্মদ ভাই ফিশারিজে পড়ছে, কিন্তু আমার যখন পেপারটা পড়বে ট্রপিক্যাল সাইক্লোন সে সম্বন্ধে জানে, আর আমি যদি টিসি দিয়ে দেই ভাই চিন্তা করবে টিসি আসলে কি। বা ফিশারিজে কোনো বিষয় থাকলে
কিছু টেকনিক্যাল টার্ম আছে, সে আমার ব্যাখ্যা করলো না, আমি তার পেপারটা পড়লাম, তখন তো বুঝবো না আর এটা কি। সো আমরা যদি এক্সপ্লেন করে দেই তাহলে আমি ইজিলি বুঝবো, তাহলে বুঝবো না। আবার কিছু ইনফরমেশন বা রেজাল্টের ক্ষেত্রে, এই যে আমি অ্যাবস্ট্রাকে আমি যে রেজাল্টটা পাবো সেটা স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে, আমি রেজাল্টটা কি পাইছি, ঠিক আছে, সুন্দর করে দিতে হবে। এই জিনিস, এই ভুলগুলো কমন মানে করে আর কি। ইন্ট্রোডাকশনে যে কমনগুলো করে, অনেক জেনারেল স্টেটমেন্ট শুরু করে। কি ধরনের একটু দেখি আমাদের পেপারটা। ইন্ট্রোডাকশনে প্রথমে কিন্তু আমি এই যে প্রথম প্যারাগ্রাফটা আমি যে শুরু করছি, আমি কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন আর রেইনফল নিয়ে কথা বলছি। এখন এখানে যদি প্রথমে শুরু করি ক্লাইমেট চেঞ্জ ইজ দ্যাশ, ক্লাইমেট চেঞ্জ এই হচ্ছে সেই হচ্ছে, মেলা কিছু পেঁচায় কথা বলতেছি, মানে আমি অফ ট্রাকে চলে গেছি। আমার রিসার্চের টপিকটা কি, ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। তার মানে আমি এখানে যা কিছু ইন্ট্রোডাকশন শুরু করব, অনেক জেনারেল স্টেটমেন্ট তো দরকার নাই। আমরা যারা আইএলটিএস দিছি ইন্ট্রোডাকশনে জানি, আমরা প্রথমে জেনারেল স্টেটমেন্ট শুরু করি, তারপর অপিনিয়ন দিই। তো আমি এখানে জেনারেল স্টেটমেন্ট ব্যাকগ্রাউন্ডে দিলাম, আমি সাইক্লোনের সাথে সাইক্লোনে কিভাবে ক্ষতি করতেছে, আর আমি যে রিসার্চ করতেছি ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে, রেইনফলের সাথে আমার একটা রিলেশন তৈরি করতে হবে। রিলেশন তৈরি করে তখন আমি বলতেছি এটা কানেক্টিভ ফলো থাকবে। এই যে এটাকে বলে লজিক্যাল ফলো। লজিক্যাল ফলো কি, আমি যদি প্রথমে বলি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এটা সেটা ড্রাউট খরা যদি এখানে নিয়ে এসে, তাহলে তো এটা ডাজন্ট মেক সেন্স। আমি জেনারেল স্টেটমেন্ট দিতেছি, লজিক্যালি ফলো হইতে হবে। আমি প্রথমে বলতেছি হ্যাঁ গ্লোবালি 7% সাইক্লোন, তারপরে বে অফ বেঙ্গলের কথা বলতেছি, এই সাইক্লোনগুলো আবার কি কি ক্ষতি করছে, আবার এই সাইক্লোন দ্বারা আমার ফ্লাড হচ্ছে। অর্থাৎ আমি একটা লজিক্যালি আমার কি করতেছি, ইনফরমেশনটা আমি লজিক্যালি ফলো করতেছি। আর যে লজিক্যালি না করে প্রথমে আমি এখানে হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলতেছি, এটা নিয়ে সেটা নিয়ে বলতেছি, অনেক কিছু সাইক্লোন নিয়ে বলতেছি বইলে, মানে কোনো ইনফরমেশনগুলো লজিক্যালি ফলো হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ টু মেনি জেনারেল স্টেটমেন্ট আমি দিতেছি, আমি কিন্তু লজিক্যালি ফলো করতে, এটাকে হচ্ছে লজিক্যালি ফলো, একটার পর একটা পুরো বুঝতেছি, ঠিক আছে এটার সাথে এটা কানেক্টেড ইনফরমেশন, মানে একটার সাথে একটা কানেক্ট করতে হবে। চাইলাম আর খালি লেখলাম তা হবে না, ঠিক আছে, তাহলে কামলার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। অনেক বেশি জেনারেল স্টেটমেন্ট ইউজ করা যাবে না, লজিক্যালি করতে হবে। তারপরে এই যে রিলিভেন্ট, ওই যে বললাম যে স্টাডিজ লিটারেচার রিভিউ করতে হবে। যেমন আমি সাইক্লোন নিয়ে রিসার্চ করি, ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে রিসার্চ করি, হ্যাঁ এই রেইনফল নিয়ে, কেউ যদি আমার পেপার পাঠায়, আমি যদি রিভিউয়ার হই, আমার কাছে রিভিউয়ার পাঠায়, আমি ডাইরেক্ট চোখ বুঝে বলে দিতে পারবো যে কোন পেপারটা মিস করছে। কারণ আমি আমার ফিল্ডে আমার পেপারগুলো কিন্তু আমি জানি যে পৃথিবীর কোথায় কোন রিসার্চটা হচ্ছে, কারণ আমাদের সাইটেশন আমি করি, তো আমি জানি যে কি কি রেজাল্ট পাইছে। আপনি আপনার ফিল্ডে আপনি অবশ্যই আপনি জানবেন যে কি কি রিসার্চ করতেছে। তাহলে আপনি যদি এই মানে ইন্ট্রোডাকশনে যদি আপনি সাইটেশন ঠিক মতো না করেন, লিটারেচার রিভিউ না করেন, তাইলে কিন্তু আপনার হচ্ছে যে ডাইরেক্ট মেজর রিভিশন দিবে অথবা রিজেক্ট করে দিতে পারে। রিভিউয়ার ডাইরেক্ট কোশ্চেন করবে এই জায়গায় যে তুমি রিলিভেন্ট মানে কম্পেয়ার করা হয়নি, লিটারেচার রিভিউ হয়নি ঠিক মতো, ঠিক আছে। তারপরে প্রবলেম সম্বন্ধে আপনার পুরো ধারণা দিতে হবে। আমি যেমন আমি আমার সাইক্লোন নিয়ে কেন সমস্যা, আর এটা আসলে কিভাবে সমস্যা ক্রিয়েট করতেছে, কেন রিসার্চটা দরকার, আমি কিন্তু আমার গুরুত্ব দিয়ে দিছি। তাহলে এখানে আমার ক্লিয়ার ডিসক্রিপশন দিতে হবে। আবার আমি একটা ক্লেম করতেছি কিন্তু সাইটেশন দিচ্ছি না, তাইলে তো এটা প্লেজারিজমের মধ্যে হয়ে গেল। অনেকে এটা করে, যেমন আমি এখানে করছি নিউম্যানে, এই যে কথাটা বলতেছি 7% পৃথিবীতে যে সাইক্লোন হয় 7% হয় নর্থ ইন্ডিয়ান ওশেনে। আমি কোথা থেকে পাইলাম? নিউম্যান সে রিপোর্ট করছে, সে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া অধিদপ্তরের একজন সায়েন্টিস্ট। সে সায়েন্টিস্ট রিসার্চ করে বের করছে যে আসলে পৃথিবীতে 7% সাইক্লোন হয় নর্থ ইন্ডিয়ান ওশেনে। আমি এই কথাটা লিখলাম 7% হয়, কে সাইটেশন করলাম না। অথবা এই যে বে অফ বেঙ্গলে 5% হয়, আমি সাইটেশন করলাম না, যেমন ব্র্যাকেটে আমি সাইটেশন করছি। আমি যদি সাইটেশন না করি, সাইটেশন করছি 2 নম্বরে, কে কইছে এটা? আলম বলছে এই ব্যাপারে, সে বলছে। তাইলে আমি যদি সাইটেশন না করে কোনো কিছু ক্লেম করি, সেটা ক্লেম করা যাবে না। আমি বলতেছি 5% হয়েছে, 7% হয়েছে, সাইটেশন দিতে হবে, ক্লেম করতে হবে, কে বলছে এটা সেটা আমাকে দিতে হবে। আর এটা যদি না করি তাহলে এটা সমস্যা। অনেকেই করে, ঠিক আছে, মানে ক্লেম করে, এটা হচ্ছে সেটা হচ্ছে উইদাউট সাইটেশন। এটা প্লাজারিজম তো হবে, পেপার একবারে ডাইরেক্ট রিজেক্ট হবে। ডেটা মেথডে কি প্রবলেমগুলো থাকে আমাদের সবসময়? আমরা ডেটা ইউজ করি, সোর্স দেই না। মডেল ইউজ করি, মডেল কিভাবে করছি, ডেটাগুলো কিভাবে আসছে, কোত্থেকে আসছে, মেথড আমি কিভাবে অ্যানালাইসিস করছি, এই জিনিসগুলো আমরা অনেক সময় দেই না। এটা কমন প্রবলেম, ঠিক আছে। এটা যে এনকারে সায়েন্টিস্ট বলছে, তারা তো রিভিউয়ার, তারা তো বিগ বস, তারা তো দেখে সবসময় পেপার। এই কমন প্রবলেমগুলো হয়,
এই এই সমস্যাগুলো করা যাবে না, এই 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 ভুলগুলো করা যাবে না। ডেটা নিলে ডেটা সুন্দর করে সবকিছু দিতে হবে, কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করলাম এটসেট্রা এটসেট্রা, তারপরে কোন মেথড ইউজ করছি, কেন মেথডটা ইউজ করছি, সব কিছু আমার বর্ণনা করতে হবে, ঠিক আছে? এখন রাইটিং অর্ডার, আমারে কেউ বলবে পেপারের স্ট্রাকচার ছিল কি কি, টাইটেল থেকে শুরু করে কেউ একজন বলেন। বলেন পার্ট 1-এ যে আমরা ওই যে ভাই টাইটেল ছিল, অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা দিগন্ত বল। আচ্ছা আচ্ছা, টাইটেল ছিল, অ্যাবস্ট্রাক্ট ছিল, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ডাটা মডেল অফ সিমুলেশন, তারপর ছিল রেজাল্ট, তারপর ছিল হচ্ছে ডিসকাশন, কনক্লুশন অফ সামারি, আর এরপর হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স থাকবে। এখন এগুলো তো হ্যাঁ। স্ট্রাকচার হলো। এখন তুমি মনে করো রিসার্চার, ঠিক আছে, তুমি গবেষক, হ্যাঁ, তুমি হ্যাঁ। একসাথে সবগুলা লিখবা না, তাই তো? না, একবারে দেবা না। এখন কোথা থেকে শুরু করবা? এই যে স্ট্রাকচারটা বললা, এর ফাইনালি এই স্ট্রাকচার তোমার রাখতে হবে, বাট কিভাবে তুমি লেখাটা শুরু করবা কেউ কি বলতে পারবে? লেখাটা কোথা থেকে শুরু করা উচিত, আর রিসার্চার গবেষকরা কোথা থেকে শুরু করে বা কেন শুরু করে? কেউ? ভাই মেথোডোলজি থেকে, মেথডস থেকে। হ্যাঁ, ওকে, ডাটা অ্যানালাইসিস, হ্যাঁ, মেথড থেকে শুরু করলা, ইটস ফাইন। তারপর হচ্ছে রেজাল্ট, আচ্ছা, কাজ করে রেজাল্ট পাইছি, রেজাল্ট পাওয়ার পর হচ্ছে আমি এটা ডিসকাশন করলাম, ডিসকাশন করার পর হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট যে জিনিসপত্র সেগুলো দিলাম, অ্যাবস্ট্রাক্ট লেখার পর পরে আমি বুঝতে পারবো যে আমার কিওয়ার্ড কি কি এখানে তৈরি হয়েছে, তারপর জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম, শুরুটা ঠিক ছিল, পরে হলো না। শুরুটা ঠিক জি ছিল, ভাই? শুরুটা ঠিক ছিল, পরে আবার স্লিপ হ্যাঁ। করছো, পরে স্লিপ করছো। আচ্ছা, না, এটা ভালো যে তোমরা শুরু মানে বুঝতে পারছো যে মেথড থেকে শুরু হবে। আর কেউ বলতে পারবে অর্ডারটা? আর কেউ? মেথডস, হুম হুম রেজাল্ট, ডিসকাশন, হুম রেফারেন্স তো থাকবে, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং ইন্ট্রোডাকশন সবার লাস্টে। আচ্ছা, যাও, অনেক ধন্যবাদ যে বুঝতে পারছে অ্যাটলিস্ট যে মেথড থেকে শুরু হবে। এনিওয়ে, প্রথম হচ্ছে ডেটা মেথড, ঠিক আছে? কারণটা কি দিগন্ত বলতে পারবো আসলে ডেটা মেথড থেকে কেন লেখা শুরু করা উচিত? ডেটা মেথড আসলে কেন গুরুত্বপূর্ণ? প্রথমে তো হচ্ছে আমি ডাটা কালেক্ট করতেছি, তারপর আমি যে মেথোডোলজি নিয়ে কাজ করতেছি, মানে আমার রেজাল্টটা পাওয়ার জন্য তাকে আমার কাজ করতে হবে। হ্যাঁ, সহজ করে হ্যাঁ, তো যেকোনো প্রথমে কারেক্ট করতে হবে, ঠিক আছে? এটা যদি ভুল হয়, তোমার পেপার রেজাল্টই ভুল, তাহলে তো রিসার্চই হইল না, ঠিক আছে? সেটাই, রিভিউয়াররা প্রথমে ডেটা মেথড দেখবে। ডেটা মেথডে ভুল মানে কি? ডেটা মানে আমার পুরো রিসার্চটাই ভুল, মানে আমি ডাটা পুরাটাই ভুল ভুল। কালেক্ট করছি মানে আমার রেজাল্ট ভুল আসছে, সব ভুল, রেজাল্ট এটা ভুল কোনো আসছে মানে আমার টোটালি সবই পুরোটাই ভুল। আমার একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার একটা নেচার সায়েন্টিফিক রিপোর্টে আমি সাবমিট করছিলাম। ওটা আমার মানে মেইন রিসার্চ না, আমার পার্সোনাল রিসার্চ। যেমন সেকেন্ড পেপারটা আমার পার্সোনাল, ঠিক আছে? আমার মেইন রিসার্চ হচ্ছে সাইক্লোন নিয়ে। তো ওই পেপারটা নেচার সায়েন্টিফিক রিপোর্টে সাবমিট করছিলাম। তো যে কারেসপন্ডিং অথর ছিল সে তো লেখছে, আমি পেপারটা লিখি নাই। তো এই যে সেন্টেন্স লেখার কিন্তু একটা বিশাল সেন্টেন্স এমনভাবে লেখছে যেটা কোয়ালিটি কন্ট্রোলে যায়, মানে স্লিপ অফ টাঙ্গে ভুল হয়ে গেছে। ভুল হওয়ার কারণে এমন হয়ে গেছে ডেটা টোটালি ভুল। ওই লেখাটার কারণে কিন্তু আসলে অ্যানালাইসিসে ভুল না, লেখাটা এখন ওনার মেজর কনসার্ন ছিল এটা, যে এটা এই লেখছে মানে হচ্ছে এটা একটা ভুল আছে, মানে মেথডে ভুল মানে পুরো রিজেক্ট করে দিয়ে দিছে। সো বি কেয়ারফুল ডেটা অ্যান্ড মেথড, ঠিক আছে? কেয়ার হতে হবে এখানে। এটা গেল যেটা মেথড আপনার ক্লিয়ার। দেন আমি রেজাল্ট যেটা পাবো সুন্দর করে, ভাই অ্যানালাইসিস শেষ করে আমার সাজেশন হচ্ছে একটা ট্যুরে যাওয়া, বউ বা গার্লফ্রেন্ড যেটাই থাকুক বা এমনি থাকলে একটা ট্যুরে যাওয়া, মাথাটা ঠান্ডা। লেখা কিন্তু এত সহজ না ভাই। অ্যানালাইসিস করা যেমন একটা ডিফিকাল্ট পার্ট, যেমন প্রথম পার্টে হচ্ছে অ্যানালাইসিস করা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, অ্যানালাইসিস যখন শেষ হলো তখন লেখাটা হচ্ছে একটা বিশাল ডিফিকাল্ট পার্ট। ওয়ান বাই ওয়ান, আগে প্রথমে অ্যানালাইসিস, দেন হচ্ছে লেখা কারো কাছে হেল্প পাইতে পারো, বাট অ্যানালাইসিসে কেউ হেল্প পাবে না, পৃথিবীতে তোমার কেউ কোড করে দিবে না। ইটস ভেরি টাফ। এনিওয়ে, তাহলে রেজাল্ট মানে হচ্ছে কি আমি আমার যে নিউ ফাইন্ডিং পেলাম, সহজ কথা আমি আমার এটা সায়েন্টিফিক যারা আছে, আমি যারা মানে স্কলার তাদের কাছে আমি শুনছি, রেজাল্ট মানেই হচ্ছে আমি আমার যে পেপারটা লিখবো একটা গল্প লেখার মতো।
আমি পুরো যখন রেজাল্টটা পেয়ে গেলাম, পুরো রেজাল্টটা আমি দেখবো, ফিগারগুলো দেখবো, এবং মেডিকেল সায়েন্সের মতো স্কেলেটন করে করবো। আমার সব মানে হাড়গোড় যা আছে, রিসার্চ আসলে কি পাইলাম, পুরো ফিগার সব দেখে আমি করলাম। করার পরে মাথার মধ্যে একটা আইডিয়া নিতে হবে, একটা গল্প বানাইতে হবে। সেই গল্পগুলো মানে সায়েন্টিফিক পেপার রাইটিং মানে হচ্ছে স্টোরি টেলিং। তুমি গল্প বলতেছো, সুন্দর করে মজা করে কেউ পড়বে সায়েন্টিফিকই, ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। এখানে আজাইরা কোনো কিছু লেখার দরকার নাই, যা রেজাল্ট পাবো সেটাই সুন্দর করে দিব। দেওয়ার পরে ডিসকাশন করে একসাথে রেজাল্ট ডিসকাশন হতে, যেমন আমি একসাথে রেজাল্ট ডিসকাশন করি। ডিসকাশন মানে আর কার কার রিসার্চের সাথে কম্পেয়ার করতে হবে, কেন হইলো, কি কারণে, এগুলো একটা সুন্দর করে আমি করলাম। ওরা যখন শেষ হইলো, ফাইনালি হচ্ছে ইন্ট্রোডাকশন। অ্যাবস্ট্রাক্ট সবার শেষে, অ্যাবস্ট্রাক্ট সবার শেষে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন সবচেয়ে কঠিন একটা পার্ট। ইন্ট্রোডাকশন সবসময় আপডেট করতে হয়। ওই যে বললাম প্রথম শুরুটা, পেপার কিন্তু পড়বে প্রথমে যদি মাথা গরম হয়ে যায় রিডার, তাহলে প্রথম আমরা যখন মেয়ে দেখতে যাই বিয়ে করার জন্য, প্রথম কিন্তু আগে দেখি, গ্রামে একটা কথা আছে, প্রথম হচ্ছে দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি। মানে প্রথম হচ্ছে একে সুন্দরী হইলে বিয়ে করব, তোমার গুণ আছে কি পরে দেখবো। প্রথম শুরুটা, স্টার্টিংটা ভেরি টাফ। স্টার্টিংটা এত সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে, ওই যে বললাম আমি 4-5 লাইনে দিছি, কিন্তু 4-5 লাইন আমার দেওয়ার জন্য অনেক পেপার আমার পড়তে হয়েছে। কিভাবে আমি শুরু করব, সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। ঠান্ডা মাথায় অনেকগুলো পেপার পড়ে লজিক্যালি সুন্দর করে স্টার্ট করতে হবে। ইন্ট্রোডাকশন মানে লিটারেচার রিভিউ, যখন শেষ হয়ে গেল দেন ফাইনালি অ্যাবস্ট্রাক্ট, তারপরে রেফারেন্স স্টেটমেন্ট, যা মন চায় দাও, ঠিক আছে। তাহলে এই রাইটিং অর্ডারের মধ্যে লেখা যে শুরু করবা, আমরা বুঝলাম কোনটার পরে কোনটা। এই লেখা শুরুর আগে তোমার কো অথরের সাথে কথা বলতে হবে, অর্থাৎ আপনি আপনার কো অথরের সাথে কথা বলবেন, ভাগ করে নিতে হবে যে আমি কোন পার্টটা লিখবো, কে কোনটা লিখবে, কিভাবে লিখবে, কার কতটুকু দায়িত্ব থাকবে। এটা তো স্টাডি ডিজাইন করার সময় থাকবে। প্রথম যখন স্টাডি ডিজাইন করবেন তখনই তো ঠিক করা থাকবে যে কে কোন পার্টটা করবে, কোন পার্টটা কে কি করবে, ঠিক আছে, কে লিখবে, কেই করবে, এটা আগেই তো থাকবে। তারপরে যখন লেখা শুরু করবেন, লেখা শুরু করার আগেও আপনার কো অথরের সাথে কথা বলতে হবে। কো অথরের সাথে কথা বলতে হবে তার এগ্রি কিনা, সে কোনটা কোন বিষয়ে লিখবে বা পেপার সাবমিট করার জন্য তার এগ্রি কিনা। যদি এগ্রি না থাকে তাহলে করা যাবে না, ঠিক আছে। তারপরে 1 সেকশন বাই 1 সেকশন, এমন না যে সবগুলাই প্রথমে আমি ডেটা মেথড রেজাল্ট ডিসকাশন, মানে এব্রোথেব্রোভাবে লেখা যাবে না। ডেটা মেথড প্রথমে 1 বাই 1 এট এ টাইম সব করা যাবে না। রেজাল্টের পরে যখন ডিসকাশন, ইন্ট্রোডাকশন, প্রথম দিকে আমি যখন এসে খালি লিখতাম ইন্ট্রোডাকশন প্রথমে লিখছি, প্রফেসর আমার যে কি গাইড পারছে, ইন্ট্রোডাকশন সবার শেষে লিখি। পরে আমি যখন বুঝলাম যে না, ইন্ট্রোডাকশন সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, শেষে লিখতে হবে। তার মানে সেকশন বাই সেকশন ঠান্ডা মাথায় লিখতে হবে। তারপরে প্রথম যে আমি আমার যখন ড্রাফট একটা লেখা হয়ে গেল, রিভাইজ করতে হবে। আমার প্রফেসর সবসময় বলে, প্রফেসর এবং আমরা সবসময় রিভিউ করি, প্রফেসর সবসময় বলে তুমি ভান করবা তুমি আজ রিভিউয়ার, তুমি চিন্তা করবা যে আমি রিভিউয়ার হিসাবে কি কি কোশ্চেন করতে পারো। এরকম করে নিজে কি করতে হবে, নিজের ভান করতে হবে যে আমি রিভিউয়ার, তাহলে রিভিউয়ার হলে আমি কি কি কোশ্চেন করতে পারি, এই কোশ্চেন, এই ভুলগুলো ধরতে পারি। এইভাবে ভুল ধরে ধরে রিভাইজ করে করে ঠিক করতে হবে। মানে আমার রিভিশন যত বেশি হবে তত পেপার পাবলিকেশনের সম্ভাবনা বেশি হবে, কারণ আমার যত রিভাইজ হবে তত ভুল কমে আসবে, আর যত ভুল কমে আসবে তত দ্রুত আমার পেপার পাবলিশ হবে, ঠিক আছে। একটা ডেডলাইন ঠিক করতে হবে, একটা প্ল্যান করতে হবে যে আমি কবে আমি অ্যানালাইসিস শেষ করব, কবে লিখবো। একটা এর মধ্যে আপনার হচ্ছে ঘুরতে যাইতে পারেন, পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, আপনার প্রজেক্ট থাকতে পারে, আপনি কোথাও কনফারেন্স থাকতে পারে, আপনার কোনো সেমিনার থাকতে পারে। তাহলে এই যে জিনিসগুলা, এই যে বিষয়গুলা সবগুলা চিন্তা করে, এমন না যে খালি আমি সারাদিন বসে রিসার্চই করবো, না, মাঝে মধ্যে আপনি ঘুরে বেড়াবেন, আপনার রিফ্রেশ দরকার আছে, ঠিক আছে। তার মানে আমি একটা ডেডলাইন তৈরি করবো, দেন আমি একটা টাইম সেট করবো কখন লাগবো। সকালবেলাটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। সকালবেলা ঘুমতে উঠবেন, মাথাটা থাকে ঠান্ডা, আর লেখাটা সবসময় ঠান্ডা হয়। প্রথম দিকে আমি করতাম কি, কম্পিউটারে টাইপ করে লিখতাম, এটা একটা ভালো গুণ না। গুণ হচ্ছে নোট করে লেখা, অর্থাৎ আমরা খাতা কলম নিয়ে বসতেই হবে, লিখতে হলে খাতা কলম আনতে হবে, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো। আমরা যদি কমফোর্ট ফিল করেন কম্পিউটার লিখতে পারেন, ইটস ফাইন। বাট আমি যেটা করি বা সচরাচর যারা করে, সবসময় নোট করে যেখানে আপনি যা লিখবেন ফিগার দেখে দিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় আইডিয়া করেন। আপনার হচ্ছে ফিগারটা যে পাইলেন ওটা আসলে কি আপনার ইন্টারপ্রিট করতে হবে, ব্যাখ্যা করতে হবে। যেমন আমি স্ট্যাটিস্টিক্স যখন ট্রেনিং দিলাম আপনাদের, তখন কিন্তু বলছি যে আমি যখন স্ট্যাটিস্টিক্স করলাম, এটা রেজাল্ট পাইলাম, স্ট্যাটিস্টিক্স মানেটা কি, ঠিক আছে। এই মানেটাকে সুন্দর করে লিখতে হবে, সাইন্টিফিক ভাবে আপনার ব্যাখ্যা করতে হবে, কারণ সায়েন্স কমিউনিটি আপনার পেপারটা পড়বে। তো সুন্দর করে ঠান্ডা মাথায় লিখবেন, লেখে নোট করে তারপর আপনি কম্পিউটার টাইপ করেন, এটা হচ্ছে ভালো একটা ওয়ে। আর মর্নিংটা হচ্ছে সবচেয়ে একটা ভালো সময়, সকালবেলা মাথা ঠান্ডা থাকে, সুন্দর করে লিখবেন, ঠিক আছে। অথরশিপের ব্যাপারে, যে পাবলিকেশন এথিক্স এর কথা বললাম, অথরশিপ, ঠিক আছে, বি কেয়ারফুল। তার মানে ক্রাইটেরিয়া কি, একজন অথর কি হইতে পারে,
যার কন্ট্রিবিউশন থাকবে সহজ করে ডেটা অ্যানালাইসিস করা, লেখা টেখা বা আমার ম্যানুস্ক্রিপ্ট রিভাইজ করব, সেক্ষেত্রে যদি তার কন্ট্রিবিউশন থাকে তাইলে সে অথরশিপ হবে। নইলে এমন না, লেখলো না, কিছুই করলো না, কোনো হেল্পই করলো না, আমি আমার গার্লফ্রেন্ডের নাম দিলাম, বইয়ের নাম দিলাম, বসের নাম দিলাম, খালি বাংলাদেশে যেটা হয় যে কাজ করে না, উদয় খালি নাম দাও নাম দাও নাম দাও নাম দাও, হ্যাঁ এরকম না, ঠিক আছে। সামহাও কন্ট্রিবিউশন থাকতে হবে। হ্যাঁ, কেউ যদি আপনার রিসার্চে ফান্ড দেয়, আপনার বস ফান্ড দিচ্ছে, তো ফান্ড দিলে তার ব্যাপারটা নাম দিতে হবে, কিন্তু কিছুই নাই আপনি ব্যাপারে নাম দিচ্ছেন তা না। ফার্স্ট অথর কে হইতে হবে? ফার্স্ট অথর হবে যে অধিকাংশ কাজটা করবে, সে হচ্ছে ফার্স্ট অথর। আবার অ্যানালাইসিসটাও করবে এবং সম্পূর্ণ প্রায় অধিকাংশ পেপারটা যে লিখবে সেটা হচ্ছে ফার্স্ট অথর হইতে হবে, ঠিক আছে। কোঅথরকে, কোঅথর হচ্ছে যে অ্যানালাইসিস করার জন্য বা পেপারে কিছু অংশ লিখবে, বাট পুরো পেপারটা লিখবে না, ঠিক আছে, এবং অ্যানালাইসিস করতে হেল্প করবে। কারেসপন্ডিং অথর কি? কারেসপন্ডিং অথর সবসময় সাধারণত বিগ বস যারা থাকে, বস পাবলিক, কারণ কারেসপন্ডিং অথর কিন্তু সব উত্তর দিতে হয়, ঠিক আছে, কারেসপন্ডিং অথর সবসময় উত্তর দেয়। বাট তাহলে কি হতে পারে? হেড অফ দ্য রিসার্চ গ্রুপ হতে পারে, তারপর যে ফান্ড দিবে আপনারে বা যে স্টাডি সম্বন্ধে বুঝে, গবেষণা বুঝে সে। এখন টু বি অনেস্ট, বিদেশে যেটা হয়, আমার পেপারে কিন্তু দুজনের নাম আছে, ঠিক আছে, যারা কারেসপন্ডিং অথর। একজন হচ্ছে কেভিন চ্যাং, ম্যাকুরি ইউনিভার্সিটি সিডনির, একটা হচ্ছে আমার প্রফেসর, ঠিক আছে, এক হচ্ছে ইউবেন লি, আমার প্রফেসর, আরেকজন হচ্ছে কেভিন চ্যাং, সে ম্যাকুরি ইউনিভার্সিটি সিডনি অস্ট্রেলিয়ার, আমার যে পিএইচডির সুপারভাইজার হওয়ার কথা ছিল। কেভিন চ্যাং, ম্যাকুরি ইউনিভার্সিটি, হ্যাঁ অস্ট্রেলিয়ার, এই হচ্ছে সে ম্যাকুরি ইউনিভার্সিটির। তো এই হচ্ছে কারেসপন্ডিং অথর। সেকেন্ড কারেসপন্ডিং অথর কেভিন চ্যাং। দুইজন কারেসপন্ডিং অথর হতে পারে, কোনো সমস্যা নাই, প্রথম হইতে পারে, মানে দুইজন হওয়া যায়, একজনও থাকতে পারে, দুইজন হতে পারে, সিনিয়র লোকগুলো থাকে। আর ইনি হচ্ছে আমার মাস্টার্সের সুপারভাইজার, ঠিক আছে, ইনি প্রফেসর, আমার প্রফেসর, আর ইনার প্রফেসর এটা, যা হোক কেবিনের কথা পরে বলবো নি আইসা। তো এই হচ্ছে দুইজন আমার ইয়াতে পেপারে ছিল কারেসপন্ডিং অথর, ঠিক আছে, আমার দুইজন হচ্ছে কারেসপন্ডিং অথর, একজন হচ্ছে আমার প্রফেসর ইউবেন লি, একজন কেভিন চ্যাং অস্ট্রেলিয়া, দুইজনই, ঠিক আছে, আচ্ছা কারেসপন্ডিং অথর। এখন মানে টু বি অনেস্ট, বিদেশে যেটা হয়, প্রফেসরদের আসলে সময় থাকে না, প্রফেসর আসলে ফাইনালি দেখে, ঠিক আছে, যেটা করা হয়েছে। আমার সব এই যে কারেসপন্ডিং অথর, যদিও তারা নামে ফাইনালি সাবমিট করছে, কিন্তু যত রিভিউয়ারে কমেন্টস আসছে সব কমেন্টসগুলো আমার উত্তর দেওয়া লাগছে, সব কমেন্টসগুলো উত্তর দিয়ে তার প্রফেসরকে সাবমিট করছি। প্রফেসর বলছে হ্যাঁ ঠিক আছে, প্রফেসররা জাস্ট খালি দেখে আসলে কি আছে, ফাইনালি সে তারা দেখবে, একটু মডিফাই করা লাগলে করে দিবে, কিন্তু মূলত আসলে কাজ আমাদেরই করা লাগে, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। বাট কারেসপন্ডিং অথরের কাজ হচ্ছে এগুলা, যে সব বুঝে সবকিছু করতে, আর কারেসপন্ডিং অথর সিনিয়র পার্সন হয়। প্লাজিয়ারিজমটা কি? প্লাজিয়ারিজমটা হচ্ছে আমি যদি কপি করি কারো টেক্সট থেকে, সাইটেশন দিলাম না সোর্সের, অথবা প্রাইমারি সোর্স থেকে আমি সাইটেশন দিলাম না, সেটাও হবে। ধরেন এখানে আমি কিছুক্ষণ আগে এই যে আমি সাইটেশন করছি কোথায়, অ্যাডাপ্টেড ফ্রম স্প্রিঞ্জার নেচার, দেখা যাচ্ছে স্প্রিঞ্জার নেচারে। এখন আপনি আমার এই পিপিটি টেনে নিলেন, এই কথাগুলো আমি কিন্তু প্যারাফ্রেজ করছি, ওনার কাছে হুবহু আমি ইউজ করে অনেক মানে অনেক ই করছি বা নিজের মতো করে সাজাইছি, বাট আমি কার কাছ থেকে নিচ্ছি? স্প্রিঞ্জার নেচারের কাছ থেকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রাইমারি সোর্স। এখন আপনি করলেন কি, এই জিনিসগুলো নিয়ে আমার নামে দিলেন, যে জালাল উদ্দিন বা উদ্দিন এটল, অথবা অ্যাডাপ্টেড ফ্রম জালাল, আসলে কিন্তু এটা সাইটেশন হবে না, প্লাজারিজম। কারণ আমি এখানে দিয়ে দিছি স্প্রিঞ্জার নেচার, তাহলে স্প্রিঞ্জার নেচার হচ্ছে মূল, তাকে দিতে হবে। আবার এখানে আমি বলছি 7% গ্লোবাল সাইক্লোন হয়, কে বলছে? নিউম্যান বলছে। আপনি আমার পেপার থেকে নিয়ে পরে বলেন যে জালাল বলছে, না, এটা সাইটেশন হবে না, আমি কখনো বলি না 7% হয়েছে। তাহলে প্রাইমারি সোর্সটাকে আমরা কি করতে হবে? সাইটেশন করতে হবে। আর আমার অ্যাবস্ট্রাক্ট থেকে আমি যেটা লিখছি এখান থেকে যদি নেন, মাস্ট আমার সাইটেশন করতে হবে। এবং সাইটেশন শুধু না, খালি সাইটেশন করলেই হবে না, কিছুক্ষণ আগে বলছি প্যারাফ্রেজ করে লিখতে হবে, হুবহু আমার সেন্টেন্স ইউজ করা যাবে না। যদি হুবহু আমার সেন্টেন্স ইউজ করেন, তাহলে আপনার কন্ট্রিবিউশন কি? আপনি তো কোনো চিন্তা করলেন না, আপনি কোনো লিখলেন না, তাহলে আমারটা শুধু হুবহু ইউজ করলেন, এরকম করা যাবে না, ঠিক আছে। তার মানে প্রাইমারি সোর্স দিয়ে কি করতে হবে? অবশ্যই সাইটেশন দিতে হবে। আর কপি করে সরাসরি বসানো যাবে না, প্যারাফ্রেজ করে দিতে হবে। প্যারাফ্রেজিং কি? আপনি সিনোনিম ইউজ করবেন, সিনোনিম ইউজ করে, অর্থাৎ আপনি একই, মানে মূল কথা হচ্ছে যে আপনি বিভিন্নভাবে অন্যভাবে স্থাপন করবেন, কিন্তু মূল আইডিয়া সেম থাকবে, আইডিয়া আবার চেঞ্জ করা যাবে না,
ঠিক আছে। নিউম্যান বলতে 7% গ্লোবাল টিসি হয়, এটা আইডিয়া চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আমি বলছি যে হ্যাঁ পোস্ট মনসুন যেমন হচ্ছে অক্টোবর নভেম্বরে বেশি সাইক্লোন হয়, রেইনফলটা বেশি হয়েছে। তো আমি যে কথাটা বললাম অক্টোবর নভেম্বর মেইন কথাটা আবার চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, সিনোনিম ইউজ করেন। জার্নাল সিলেকশন কিভাবে করব? তার জার্নাল সিলেকশন করার জন্য, জার্নাল ফাইন্ডিং এর জন্য কিছু ধরেন আপনার ফ্রি টুলস আছে যেগুলাতে আপনি জার্নাল বের করতে পারবেন, ঠিক আছে। ধরেন যে স্প্রিঞ্জারে একটা টুলস আছে, এই লিঙ্কে যদি চান, লিঙ্কে গেলে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। অর্থাৎ আপনি ধরেন আপনি একদম নতুন আসছেন, ঠিক আছে, আপনি একদম নতুন, তো আপনি বুঝতে পারতেছেন আপনি যে রিসার্চ করছেন, তারপর কোথায় সাবমিট করবেন। যেমন আমি এখন বুঝি, আমি জানি যে আমার জার্নাল কোনগুলো জার্নাল আমার অলরেডি সিলেক্ট করা শেষ, আমার কোন জার্নালে কি ধরনের পেপার হলে সাবমিট করতে, যেমন আমার ফিল্ডে আমি জানি। ধরেন আপনি নতুন আসছেন, রিসার্চ করতেছেন নতুন, বা ধরেন আইডিয়া নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে সেক্ষেত্রে আপনার সুইটেবল একটা জার্নাল খুঁজে দেবেন। তাহলে স্প্রিঞ্জার এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে আপনি দেখবেন এখানে টাইটেলটা দিবেন, অ্যাবস্ট্রাক্টে বসাবেন, সাবজেক্ট এরিয়াটা এখানে দিবেন, আপনি কোন ফিল্ডে রিসার্চ করতেছেন। আপনি এখানে সাজেস্ট জার্নাল দিলে ওরা একটা দেখবেন যে জার্নাল সাজেস্ট করে, ঠিক আছে। তাহলে জার্নালটা যখন সাজেস্ট করবে আপনি বুঝতে পারবেন যে কোন জার্নাল আমার দেওয়া উচিত। তারপর এলসবিআর এরও সেম, তাদের একটা টুলস আছে, এই লিঙ্কে গেলে আপনি এলসবিআর এর জার্নাল খুঁজার এটা পাবেন অপশন। সেক্ষেত্রে আপনার টাইটেল দিলেন, অ্যাবস্ট্রাক্ট দিলেন, কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ফিল্ড কি ফাইন্ড এখানে অপশনটা দিলে আপনি দেখবেন যে আপনার একটা লিঙ্ক দিয়ে দিবে। তারপর উইলিতেও সেম আছে, উইলিতেও সেম, আপনি ম্যানুস্ক্রিপ্ট টাইটেল অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলেন, ঠিক আছে। তারপর স্কিমাগো আছে, স্কিমাগো দিলেও আপনি বুঝতে পারবেন কিভাবে। যেমন আমি আমার ফিল্ড আছে অ্যাটমসফিয়ারিক সায়েন্স, আমি অ্যাটমসফিয়ারিক সায়েন্স দিয়ে দিয়েছি, আমি জানি যে আমার কোনটা টপ জার্নাল, কোনটা টপ জার্নাল না, কি1 বা কি2 যেটা বলে কোয়ালিটি, এগুলা ইমপ্যাক্ট ফ্যাক্টর ডিপেন্ড করে, আমি একটু পরে বলতেছি। তো এই যে আমার এই পেপারগুলো আছে, তো আমি আমার ফিল্ডে দিয়ে দিলে সুন্দর করে আমার পেপার একটা লিস্ট দিয়ে দিল, সুন্দর করে আমি পেয়ে গেলাম। আমি তখন বুঝতে পারবো যে আমার কোন ফিল্ডে দেওয়া উচিত। এখন আমার উদ্দেশ্যটা কি? পাবলিকেশনের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা কি প্রথমে বুঝি। ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে আমার আসলে ধরেন যে কয়েক বছরের এভারেজ আমি একটা পেপার পাবলিশ করলাম জানালে, সেক্ষেত্রে আমার কতগুলো সাইট হলো পার্টিকুলার কোনো বিষয়, ধরো 2 বছরে কি পরিমাণ পেপার হয়েছে, পেপার পাবলিশ হয়ে পেপারগুলো এভারেজ কি পরিমাণ সাইটেশন হয়েছে, ঠিক আছে। মানে আমার পেপারে কতজন সাইট করে মানে ইউজ করছে আমার ইনফরমেশন, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আমার একটা ইমপ্যাক্ট ফ্যাক্টর তৈরি হয়। এখন আমাদের কিছু মিসকনসেপশন আছে, একটু পরে আমি সুন্দর উদাহরণ দিয়ে ক্লিয়ার করব। আমাদের উদ্দেশ্য কিন্তু না যে হাইয়েস্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করব, এরকম না। আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যে আমার ফিল্ডে আমার ইমপ্যাক্ট বাড়ানো। এখন আমি অ্যাটমসফিয়ার সায়েন্সে রিসার্চ করি, আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা জার্নাল আছে, সায়েন্সের তো টোটাল ইমপ্যাক্ট 5, আমি সেখানে দিলে আমার পেপারটা সেখানে যাবে না, আমার লোকজন সেখানে যাবে না, অ্যাটমসফিয়ার সায়েন্সের লোকে আমার যাবে না, আমার পেপার কোথায় যাবে? আমি যদি আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটিতে দেই, আমি যদি ক্লাইমেট ডাইনামিক্সে দেই, আমি যদি কি বলে ইন্টারন্যাশনাল ক্লাইমেটোলজি, যে আমি যেমন অ্যাটমসফিয়ার পেপারে পাবলিশ করছি এইখানে দেই, তো এই জায়গার এই জার্নালগুলোতে আমার ফিল্ডের লোকজন পেপার সাবমিট করবে, তার মানে আমি ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে তো হবে না, আমি ওইখানে পাবলিশ করতে পারবো। সো আমি ওই জার্নালে কেন যাবো? ইমপ্যাক্ট ফ্যাক্টর না, বিষয় হচ্ছে যে আমি আমার ইমপ্যাক্ট কতটুকু যাবে। আমার পেপার তো ধরেন মীর মোহাম্মদ আলী ভাই আছে, সে ফিশারিজের, সে তো আমার পেপার কোনোদিন সাইট করবে না। আমি কখনো মীর মোহাম্মদ আলী ফিশারিজে পড়ে তার পেপার তো আমি সাইট করবো না। সো আমি এখানে তার ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে তো আমার লাভ নেই। আমার টার্গেট হচ্ছে আমার ফিল্ডে আমি সাবমিট করব। ইমপ্যাক্ট ফ্যাক্টর যে ডাজন্ট ম্যাটার, একটু পরে আসতেছি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমি ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে ধরেন একটা লোকরে বা একটা ডিপার্টমেন্টটাকে ইভ্যালুয়েট করতে পারবো না। কেন বলতে পারবো না? একটা সুন্দর একটা উদাহরণ দিই, হ্যাঁ, আপনাদেরই আপনি বলবো না, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই যে আমার পেপারে আমি বললাম, এই যে আমার পেপার, সরি, আসতেছে কেন বারের মধ্যে? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমার পেপার। তো পেপারে যদি দেখি, এই যে ইউএন লি আছে আমার প্রফেসর, কেভিন চ্যাংও আছে, ঠিক আছে, এরা হচ্ছে আমার পেপারের মধ্যে নাম আছে। এখন ইউএন লি হচ্ছে আমার প্রফেসর, ইউএন লির প্রফেসর হচ্ছে আবার কেভিন চ্যাং, সে ম্যাকুরি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া। তো কেভিন চ্যাং এর আমি ইমপ্যাক্ট ফ্যাক্টর বা সাইটেশন কটা দেখলাম, 367টা আছে, ঠিক আছে, সাইটেশন দেখলাম, বা তার জার্নাল ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখে আমি তারে মনে করি আচ্ছা ইউএন লির কত 367,
কেভিন চ্যাং এর কত আছে 516, এর বিগ বস। আচ্ছা, এই হচ্ছে কেভিন চ্যাং অস্ট্রেলিয়া। তো এর ছাত্রকে ইউবিন লি হচ্ছে প্রথম ছাত্র, এই যে কেভিন চ্যাং যার কাছে আমার পিএইচডিতে যাওয়ার কথা ছিল, প্রথম হচ্ছে ইউবিন লি তার ছাত্র। আর এই যে আব্দুল সাত্তার অনেকে হয়তো চিনবেন, এই যে এমডি আব্দুল সাত্তার, সরি এই আব্দুল সাত্তার যে মানে অগিনেজেন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে, মাস্টার্স করছে। আমি এই যে অস্ট্রেলিয়ার ম্যাকুরি ইউনিভার্সিটি ওই যে ইয়ার আন্ডারে, কেবিনের আন্ডারে সে কি করছে, এই কেবিনের আন্ডারে সে পিএইচডি করছে। আমাদের যারা পটুয়াখালী বিজ্ঞান উপস্থিত তারা চিনে, সাইক্লোন নিয়ে কাজ করে, আমার প্রফেসরও সাইক্লোন নিয়ে কাজ করছে, এই হচ্ছে মডেল নিয়ে কাজ এই মারছে। এইভাবে আমার কেবিনের সাথে লিঙ্ক, ঠিক আছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, তো এই হচ্ছে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে, এদের মধ্যে আমার লিঙ্ক, এরাও কিন্তু আছে। এখন আব্দুল সাত্তারের কটা 54টা সাইটেশন। আচ্ছা, আরেকজন আছে ওয়াহিদুজ্জামান, সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, সে ওয়াগেনিনজেন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ তাসমানিয়া থেকে। সে এখন পোস্ট ডক করতেছে আমাদের ইউনিভার্সিটিতে, পোস্ট ডক সায়েন্টিস্ট হিসেবে আছে। তার বেতন এখন হচ্ছে বাংলাদেশি টাকা 5 লাখ টাকা, ঠিক আছে, সে বেতন আছে। সে জাহাঙ্গীরনগর চাকরি ছেড়ে দিয়েছে, অস্ট্রেলিয়ার সে নাগরিক। তার ওয়াইফ ছিল বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইএসডিএম, ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের টিচার ছিল, সেও চলে গেছে, ঠিক আছে। তো এর সাইটেশন কথা 30টা। আচ্ছা, ভালো কথা। আরেকটু দেখি, আরেকজন অথর আছে হং ওয়াং, এটা হচ্ছে আমার প্রফেসরের বউ, ঠিক আছে। তার প্রোফাইলটা একটু দেখি, সাইটেশন কিন্তু 1298। আচ্ছা, ইউবিন লির বউ, এই আমার প্রফেসরের বউ হচ্ছে হং ওয়াং, এর কত সাইটেশন 1298। তাহলে ইউবিন লির বিগ বস কি কেভিন চ্যাং, তার মাত্র সাইটেশন কত 516। এখন এই যে হং ওয়াং, তার ওয়াইফ আমার প্রফেসর আন্ডারে সে কাজ করে, সে কোনো ইউনিভার্সিটি টিচারও না, সে প্রজেক্টে কাজ করে। অথচ ইউবিন লি কিন্তু প্রফেসর, কেভিন চ্যাং হচ্ছে অস্ট্রেলিয়ার প্রফেসর, আর এও মডেল নিয়ে কাজ করে, এ মডেল নিয়ে কাজ করে, ইনার সে আরো বিগ বস, ইনি মডেল নিয়ে কাজ করে। তারপরে এই যে ওয়াহিদুজ্জামান কথা বললাম, এ হচ্ছে মডেল নিয়ে কাজ করে। এখন আমি যদি কম্পেয়ার করি, কিরে এই হং ওয়াং কত সাইটেশন, তার সাইটেশন হচ্ছে 1200। ওরে খুদা, তাইলে তো বিশাল বিগ বস, এদের সে বিগ বস। বিষয়টা এখন খুলে বলি, কিভাবে আমি কম্পেয়ার করব, কেন সে 1298 সাইটেশন পড়ছে। এই হং ওয়াং, সে তার যে রিসার্চগুলো যদি আপনার যায় দেখেন ম্যাক্সিমাম রিসার্চগুলো হচ্ছে সোশ্যাল সায়েন্সের, এবং সে সার্ভে রিলেটেড রিসার্চ করে, ভেরি ইজি, সবাই করতে পারে, ইজিলি করা যায়। ইউইনলি সে মডেল ইউজ করছে সবগুলো, যে মডেলগুলো সবাই ইউজ করে, যে বললাম যে আমি আমার পিএইচডিতে মডেল ইউজ করি। মডেল ইউজ করার জন্য অনেক কিছু, লিনাক্স জানতে হবে, প্রোগ্রামিং জানতে হবে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অনেক ব্যাপার থাকে। বিশাল পণ্ডিত না হলে মডেল ইউজ করা যায় না। সে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছে, আমেরিকা থেকে পোস্ট ডক করছে, সেম কেভিন চ্যাংও একই গ্রুপ, সে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছে, আমেরিকা থেকে পোস্ট ডক করছে, ঠিক আছে। তারা সবাই মডেল নিয়ে কাজ করে, আর মডেল তো আর সবাই নিয়ে কাজ করে না। তো তাদের রিসার্চটা হচ্ছে অনেক হাই লেভেলে, যার কারণে রিসার্চে যারা হাই লেভেলে রিসার্চ করে খুব কম সংখ্যা, যার কারণে তার সাইটেশনটা কম হয়েছে। কিন্তু হং ওয়াং যেহেতু ইজি করছে, তার ইজি হয়ে গেছে। এখন আরো এই যে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলি, সে মাত্র 30টা সাইটেশন, সে কিন্তু এখন আমাদের এখানে সাইন্টিস্ট হিসেবে আছে। বাংলাদেশে কেউ ধরুন 400 সাইটেশন আছে, এই 400 সাইটেশন তো 300, কম্পেয়ার করা যাবে না শোনা। এ হচ্ছে ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি মাস্টার্স করছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার ছিল, টিচার বাদ দিয়ে এখন অস্ট্রেলিয়া সে নাগরিক, এখন সে পোস্ট ডকে এখানে আছে। আমেরিকা থেকে পিএইচডি করছে অস্ট্রেলিয়া থেকে, এবং তার যে পেপারগুলো সবগুলো পাবলিশ করছে আমাদের ফিল্ডে টপ জার্নালে, ক্লাইমেট ডাইনামিক্সে পাবলিশ করছে, যেগুলো পাবলিশ করে সো টাফ, যেটা প্রায় 8-10 লাখ টাকা দেয় যদি আপনি পাবলিশ করতে পারেন। তো এ কিন্তু এখন মাসে বেতন কত পাচ্ছে, 5 লাখ করে মাসে পাচ্ছে বাংলাদেশি টাকা। এখন এরে যদি আপনি কম্পেয়ার করেন, আব্দুল সাত্তার এর আছে 54টা সাইটেশন, এখন সে কিন্তু ইউরোপে মাস্টার্স করে, অস্ট্রেলিয়া পিএইচডি করা, তার রিসার্চগুলো হচ্ছে যে অন্য ধাসের। এখন আমরা সেম লেভেলে সেম রিসার্চে যদি আমরা কম্পেয়ার করি, মানে ওভারঅল কম্পেয়ার করি, ওকে হং ওয়াং তো বিগ বস, বাট আমার ফিল্ডে আমি যখন রিসার্চ করব, আমার ফিল্ডে আমার বুঝতে হবে কে কি ধরনের রিসার্চ করে। সরাসরি দেখে, খালি সাইটেশন দেখে, খালি ইম্পেক্ট জার্নাল দেখে আমি একবার কম্পেয়ার করবো, ইট ডাজন্ট মেক সেন্স। এখন আমি আমার ফিল্ডে রিসার্চ করছি, এখন আমি মীর মোহাম্মদ আলী ভাই হচ্ছে ফিশারিজের, সে কি করছে, রিসার্চ কোন জার্নালে করছে আমি কিন্তু জানি না, তার সরাসরি আমি তার সাথে কম্পেয়ার করতে পারবো না, কারণ তার ফিল্ডের রিসার্চের ইম্প্যাক্ট ফ্যাক্টর আর আমার রিসার্চের ইম্প্যাক্ট ফ্যাক্টর এক হবে না। যেমন একটা উদাহরণ দেই, যারা ইনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট, ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে আসে, যত বেশি সাইটেশন হয়, তাহলে ইনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট অনেক বেশি। এখন এক ধরনের তারা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, বা স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট কম, বা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে রিসার্চ কম করে, তাহলে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর তো কম হবে। এখন তার স্ট্যাটিস্টিক্স একটা জার্নালে আছে ধরেন ইম্প্যাক্ট ফ্যাক্টর 1.5,
আর আপনি করলেন যে সায়েন্স অফ প্রবলেম পেপারটা 5, দুইটাই কি বন জানা কোয়ালিটি 1, এই আমার তো 5 পেপারটা পাস করছি আর তুমি 1 করছো, এরকম না। এক ফিল্ড থেকে আরেক ফিল্ড যেরকম কম্পেয়ার করা যাবে না সরাসরি, সেম একই ফিল্ডেও আবার আপনার বুঝতে হবে কে কি ধরনের রিসার্চ করে, কে কোন মাপের রিসার্চার, তার বুঝতে হবে, বুঝে তারপরে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তো এই এক ঢালা আমরা কম্পেয়ার করবো না। বাংলাদেশে আমাদের মিসকনসেপশন আছে, সেই মিসকনসেপশনটা দূর করে দিলাম। এও আমার পেপারের নাম আছে, এ হচ্ছে আরেক বিগ বস ঘাও, এ হচ্ছে মানে চায়না মেট্রোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি, চাইনিজ একাডেমি অফ সায়েন্স কিন্তু পৃথিবীর মানে রিসার্চে 1 নম্বরে, সেখানকার সিনিয়র সায়েন্টিস্ট, ঠিক আছে? তো এই বিগ বস। আরেকটা ব্যাপার আমি বলি, পেপারে যখন আপনার পেপার আপনি পাবলিশ করবেন, নামটাও কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। আপনি কোথায় পাবলিশ করলেন, এই যে যেমন আমার পেপারে, আমি পেপার 2 পেপারটা পাবলিশ করছি, বাট আমার পেপার কিন্তু এখন ভারী হয়ে গেছে, কারণ বিগ বস আছে। আপনি আপনার ফিল্ডের যে বিগ বস, যেমন আমার স্বপ্নই ছিল কেবিনের সাথে পেপার করা, আলহামদুলিল্লাহ আমার মাস্টার্সি পেপার হয়ে গেছে কেবিনের সাথে। তো এটা মীর মোহাম্মদ আলী ভাই ভালো বলতে পারবে, উনি অলরেডি পেপার অনেকগুলো করছে। যারা আমি যেমন আমার সাইক্লোনে রিসার্চ করছি, পৃথিবীতে সাইক্লোন কয়জন করে, সর্বোচ্চ 20 জন পেপার রিসার্চ করে। তো আমার পেপারগুলো যে রিভিউ হবে, রিভিউয়ার কে হবে, নিশ্চয়ই সাইক্লোন রিলেটেড তার কাছে যাবে, তার মানে 20 জনের কাছে ঘুরে ফিরে যাবে। তার মানে দেখা যাবে যে আমরা টেবিন আমরা সবাই চিনি, আমাদের গ্রুপ কিন্তু আমরা চিনি। তাহলে কেবিনের পেপার দেখা গেলো সামহাও তার ছাত্রের কাছে পড়ে গেল। রিসার্চও কিন্তু বিশাল একটা পলিটিক্স, এখানে মানে বিশাল একটা রাজনীতি। এখানেও যা দেখবেন যখন কেবিনের পেপার, কেবিনে তো সবাই তার নাম দিবে না সব পেপারে। তো ভালো ভালো যখন পেপার হবে, ইন ফিউচার যখন একটা পেপার দেখবো কেবিন আছে পেপার, তার মানে কাজ হয়েছে, ঠিক আছে? এই নামটাও কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। কারণ আমি যখন ভবিষ্যতে আমি কোলাবোরেশন করবো, আমি প্রজেক্ট নিয়ে কাজ করবো, ধরুন আমি পোস্ট ডক যাবো, এই যে স্যার ওইটা উনি 5 লাখ টাকা বেতন পাচ্ছে, আমি পিএইচডি করে পোস্ট ডক যাবো, পোস্ট ডক কাদের কাছে করবো? এই বিগ বস, ইভিনলি এর বিশাল প্রজেক্ট আছে, আমি কেবিন চান এদের সাথে আমি কাজ করবো। তাহলে এদের সাথে, এই যে ঘাওয়ের সাথে আমি কাজ করবো, এদের সাথে কাজ করবো মানে কি, এদের সাথে আমার কোলাবোরেশনও যদি না থাকে, আমার না চিনে, তাহলে তো আমার কোনোদিন সে পোস্ট ডক আমার দিবে না। সো এই জিনিসগুলো বুঝতে হবে যে আমি আমার ফিল্ডের যারা বিগ ফিশ আছে, রাকুব বল আছে, তাদেরকেও তো কোলাবোরেশন করতে হবে। রিসার্চ মানে হচ্ছে কোলাবোরেশন করতে হবে। অর্থাৎ কি বুঝলাম, যে সরাসরি আমরা এক ফিল্ড থেকে আরেক ফিল্ড কম্পেয়ার করা যাবে না, সরাসরি এক জার্নাল থেকে আরেক জার্নাল কম্পেয়ার করা যাবে না, আবার সেম ফিল্ডেরও সবার সাথে একরকম কম্পেয়ার করা যাবে না, বুঝে শুনে কম্পেয়ার করতে হবে। আর যারা বাংলাদেশে অনেকেই আছে বিশাল মানে দরবেশ সাইজা আছে বিশাল কিছু, তারা অনেকেই মানে আমরা তো জানি না বিষয়গুলো, যার কারণে অনেকেই বলি আরে বিশাল কিছু তো হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট, কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? বাংলাদেশে একজন 10,000 বা 5,000 সাইটেশন আছে, 500 সাইটেশন আছে, এন্ড কেভিন স্ট্যাং এর সাথে সে অস্ট্রেলিয়ার ম্যাকুরি ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক আছে? ম্যাকুরি ইউনিভার্সিটি হিসেবে তার সাথে সরাসরি কম্পেয়ার করলেন, ইট ডাজন্ট মেক সেন্স, ঠিক আছে? তো এই বিষয়গুলো বুঝে শুনে করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, পেপারে আপনি চেষ্টা করবেন যেন বিগ বস থাকে সবসময়, চেষ্টা করবেন যে আপনার ফিল্ডের লোকজনের সাথে কোলাবোরেশন করা, যত বছর কোলাবোরেশন করবেন তত বেশি হয়ে যাবে। কারণ আমি আমার যেখানে আমি পিএইচডির জন্য দিই, আমার অ্যাকসেপ্ট করে, কেন করে? কারণ বিগ বসগুলো আছে, পেপার দেখেই বোঝা যায়। আর এই ধরনের লোক আপনার কখনোই আপনার পেপারে নাম দিবে না সরাসরি, আপনি চাইলে দিবে না, আপনার কাজ করতে হবে, ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরে কোশ্চিন পর্ব তো আছে, কোশ্চিন পর্বতে আমরা কোশ্চিন করবো। তো ইমপারফেক্টটা বোঝা গেল, তাহলে সরাসরি কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। এটা কে বলছে? আমি বলি না, এটা কার কথা? আমার কথা না, স্প্রিঞ্জার নেচারের যে বস আসছিল ডক্টর রবিন সে বলছে। তো তারা হচ্ছে বিগ বস। এটা সরাসরি কম্পেয়ার করা, কিভাবে কম্পেয়ার করবেন বুঝে শুনে কম্পেয়ার করবেন, সেম ইয়াতে কম্পেয়ার করবেন। আমি একটা মডেল নিয়ে কাজ করি, সেম মডেল আমি কি ধরনের কাজ করলাম, আমি মেশিন লার্নিং আমি কি কাজ করছি, সেম লেভেলে কম্পেয়ার করবেন, মানে সরাসরি ডাইরেক্ট কম্পেয়ার করা যাবে না ইন জেনারেল, ঠিক আছে? এখন আমি পেপার পাবলিশ করতে গেলে ম্যাক্সিমাম জার্নাল, যেমন এলসবিআর জার্নালগুলো সবসময় একটা কাভার লেটার চাই এডিটরের কাছে। এটা সুবিধা যে কাভার লেটার দিলে মানে আপনার পেপারটা স্মুথলি যাবে। কিরকম স্মুথলি যাবে? ধরেন আপনি পেপারটা দিলেন, তো প্রথমে আপনার এডিটরের কাছে যাবে, তো এডিটরের কাছে আপনি কাভার লেটার সুন্দর করে দিতে পারেন, সে কাভার লেটার পরে যদি স্যাটিসফাই হয় এবং মনে করে যে আপনার রিসার্চ মানে হচ্ছে নবেলিটি, মানে নতুন কোনো কিছু আপনার রিসার্চে নিয়ে আসতে হবে, তাই তো? নতুন কোনো কিছু যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনার এডিটরকে বুঝাইতে হবে যে আপনি যা রিসার্চ করছেন সেটা হচ্ছে নভেলিটি আছে, নতুনত্ব আছে। কারণ এডিটর স্যাটিসফাই না, এডিটরই তো রিভিউয়ার কাছে পাঠাবে, তাই তো? তো প্রথম ধাপটা কি? এডিটরের সাথে যোগাযোগ করা। তো ম্যাক্সিমাম এসবিআর জার্নালগুলো তো অনেক জার্নালে চায় না, বা এসবিআর জার্নালে যায় না, চাইলেও দেওয়াটা ভালো। দিলে সুবিধাটা কি হয়? এডিটরকে প্রথমেই যদি আপনি ইমপ্রেস করতে পারেন, তাহলে সে সুন্দর করে ডাইরেক্ট মনে ধরেন রিভিউয়ার কাছে পাঠায় দিল, নাহলে সে মনে করলে ডাইরেক্ট রিজেক্ট করতে পারে। রিভিউয়ার কাছে না দিয়েই এই কাজ হয় নাই, নিউ কোনো কিছু নাই, সে সরাসরি চাইলে রিজেক্ট করতে পারে। তো কাভারটা কিভাবে দিব? প্রথমে আমরা কি করব, আমি যে কাভার ধরেন আমি অ্যাটমসফিয়ার রিসার্চ আমি সাবমিট করতে যাচ্ছি,
ঠিক আছে। ও আরেকটা কথা বলে রাখি, অনেক ইম্প্যাক্ট ফ্যাক্টরও যদি হয়, যেমন সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্টরা এখানে সাবমিট করবে, আমার যদি এখানে আরো হয়, আমি আমার জার্নাল ধরো 1.5 ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে, আমি 1.5 দিব, আমি কখনো 5 দিব না। কেন দিব না? কারণ আমার পেপার তো এখানে দিলে আমার লাভ নাই, আমার পেপার তো এখানে কেউ পড়বে না, ওখানে যাবে না সচরাচর। সো আমাকে বুঝতে হবে আমি কোথায় দিব, ঠিক আছে। এই জন্য ডাইরেক্ট কম্পেয়ার করা যাবে না। তাহলে আমি ধরেন অ্যাটমসফিয়ারিক রিসার্চে আমি দিলাম, তাহলে আমি প্রথম এডিটরের নামটা দিব, সেই এডিটর ইন চিফ কোন জার্নাল সেটা আমি দিয়ে দিলাম। তারপর এডিটরকে প্রথমে আমি কি করব, প্রথম কাজটা হচ্ছে আমি ম্যানুস্ক্রিপ্ট, আমার যে পেপার আছে পেপারের ইন্ট্রোডাকশনটা আমি দিব, ঠিক আছে। ইন্ট্রোডাকশন প্রথমে আমি বললাম একটা স্যাম্পল আমি দিছি, ঠিক আছে। স্যাম্পল আমরা দিলাম, ধরেন একটা পেপার আমি দিলাম, তো প্রথমে আমি বলে দিলাম যে আমি এই স্যাম্পল দিছি, আমার এই টাইটেল আছে, আপনার পেপারে দিলাম এডিটরের কাছে আমি ম্যানুস্ক্রিপ্ট প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, কভার লেটার। তারপরে কি করব, তারপরে আমি দিব মোটিভেশন দিব। মোটিভেশনটা কি? মোটিভেশন হচ্ছে যে আমার এই রিসার্চটা আসলে কি রিপ্রেজেন্ট করে, অরিজিনাল স্টাডি, ঠিক আছে, কি কি ইভ্যালুয়েট করছি, কি হয়েছে, আসলে একটা মোটিভেশনের কোন কথা বলতে হবে যে আসলে আমার রিসার্চটা আসলে টোটালি অরিজিনাল, আমি এই করতে যাচ্ছি আর এটার জন্য আমার সিগনিফিকেন্ট আমার, ঠিক আছে। তারপরে মোটিভেশন সম্বন্ধে মোটিভেশন দিতে হবে। দেন আমি কি করব, আমি রেজাল্ট দিব, আসলে কি কি আমি পাইছি, তখন আমি রেজাল্ট সম্বন্ধে বলবো যে আমি এই পাইছি, কি ফাইন্ডিংসগুলো আমার কি কি আমি বলবো, সুন্দর করে এইভাবে স্ট্রাকচার করে দিয়ে, এইভাবে স্ট্রাকচার দিয়ে দিব। দেন পাবলিকেশন এথিক্স বলতে হবে, আপনার সুন্দর করে বলে দিতে হবে এই পেপারটা যদি অন্য জায়গায় আপনি সাবমিট করেন, তাহলে সাবমিট করে এখানে তো পাবলিশ হবে না। এটা তো পাবলিকেশন এথিক্স, আপনি যেখানে জার্নাল দিবেন সেখানে রিজেক্ট না হওয়া পর্যন্ত অন্য জার্নালে আপনি দিতে পারবেন না, এটা কখনো একসাথে আপনি দুইটা জার্নালে সাবমিট করতে পারবেন না, ঠিক আছে। পাবলিকেশন এথিক্সটা কি সেটা দিতে হবে। দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, যেমন আমি যদি হয় আমার নাম দিব, আমি কোথায় কি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো যখন এই কভার লেটারটা আমি দিব আমার মানে এডিটরের কাছে, তখন এডিটর দেখে বুঝবে যে হ্যাঁ ইমপ্রেস হয়ে যাবে যে মোটিভেশন আছে, আমার পেপারে নিউ ফাইন্ডিংস আছে, ফিনিশগুলো তার মানে আছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। তখন সে কি করবে, স্যাটিসফাই হলো, সে কি করবে, রিভিউয়ারের কাছে পাঠাবে। পিয়ার রিভিউ, আমরা পিয়ার রিভিউ বলি, আসলে পিয়ার রিভিউটা কি এটা বুঝি। পিয়ার রিভিউ মানে রিভিউয়াররা আপনার হচ্ছে কি ব্লাইন্ড রিভিউ বলি আর কি, তার মানে আপনি জানবেন না, রিভিউয়ার আপনার জানবেন, তারা রিভিউয়ার কাছে পাঠাবে, এডিটর জানে আর রিভিউয়ার জানে। তো এই পিয়ার রিভিউ বলতে তারা রিভিউ করবে, ঠিক আছে। কিভাবে রিভিউ করবে, আপনার ডেটা মেথড, প্রথমেই সে ডেটা মেথডে যাবে, যদি দেখে যে ডেটা মেথড ভুল, ডাইরেক্ট ওই পেপারটা রিজেক্ট করবে, যেটা পেপার পাবলিশ করা যাবে না। আর রিভিউয়াররা যদি বলে যে পাবলিশ করা যাবে না, এডিটর কখনোই আপনার পেপার পাবলিশ করবে না, ঠিক আছে। তাহলে ডেটা মেথডটা দেখবে, রেজাল্ট ডিসকাশনে দেখবে যে আসলে রেজাল্ট যা পেলেন নিউ ফান্ডিং, আর আপনি অতীতের যে রিসার্চ গুলো হয়েছে সেটার সাথে আপনি কম্পেয়ার কিভাবে করছেন, কম্পেয়ার করতে পারছেন কিনা সেটা। এখন আপনার ভুল হইতে পারে, সেটা মেজর রিভিশন দিতে পারে, কতটুকু পর্যন্ত দিয়ে, এমন হইলো যে আসলে কোনো রিভিশন দেওয়া ডেটা মেথডই ভুল, তাহলে তখন ডাইরেক্ট রিজেক্ট করবে। আর না হলে দেখা গেল যে হ্যাঁ ঠিক আছে, সব ডেটা মেথড মোটামুটি ঠিক আছে, রেজাল্ট ডিসকাশন ঠিক আছে, লেখালেখি একটু ঝামেলা হয়েছে বা কনক্লুশন একটু লিখতে পারে নাই, ওকে ঠিক আছে, একটু সংশোধন করলে পেপারটা পাবলিশ করা যেতে পারে, তখন তারা কি মেজর রিভিশন দিয়ে দিতে পারে। আর যদি দেখা গেলো প্রথম দিকে আসলে কোনোটা কোনো সাথে মিল নাই, লজিক্যাল ফলো নাই, ডেটা মেথড ভুল, লিখতে পারেনি ঠিক মতো, কনক্লুশনের সাথে কোনো কোনো মিলই নাই, ঠিক আছে, আর মানে পাবলিশ করার মতো এটা যোগ্য না, ডাইরেক্ট মনে করেন রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে পিয়ার রিভিউ, সেটা ইভালুয়েট করবে, ঠিক আছে। এখন এই এডিটোরিয়াল পোস্ট সাবমিশন স্ট্র্যাটেজিস হচ্ছে আপনি সাবমিট করে ফেললাম, ওকে সাবমিট করলাম, আমার পেপারে রিভিউয়াররা তারা রিভিউ করলো, ঠিক আছে। করার পরে আমার পরবর্তীতে কি, আমাকে এডিটোরিয়াল কিন্তু তার ডিসিশন লেটার দিবে, ওই যে রিজেক্ট করতে পারে বা অ্যাকসেপ্ট হইতে পারে, তাই তো। তখন আপনাকে এইভাবে লিখবে, ডিয়ার অমুক, ধরেন ডিয়ার জালাল, তখন সে রিভিউ হয়েছে, ডিয়ার বলছে যে মাইনর রিভিশন দিতে পারে, যেমন আমার পেপার মাইনর রিভিশন আসছিল, মাইনর আসতে পারে, মেজর আসতে পারে, অথবা যদি আপনার পেপার আসলে পাবলিশ করার মতো না, সেক্ষেত্রে ডাইরেক্ট এখানে লিখে দিতে পারে উই আর রিগ্রেট টু সে দ্যাট, মানে তারা মানে দুঃখের সহিত বলবো যে আপনার পেপার এখানে পাবলিশ করা যাবে না বর্তমান সময়, এটা অ্যাকসেপ্ট করে অন্য জায়গায় দিতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট রিজেক্টও করতে পারে, মাইনর রিভিশন দিতে পারে, মেজর রিভিশন দিতে পারে, এটা ডিপেন্ড করে। আর যদি মাইনর রিভিশন আসে বা মেজর রিভিশন আসে, তারা একটা মানে গাইডলাইন দেয় আপনি কিভাবে করবেন। তখন তারা বলে যে ম্যানুস্ক্রিপ্টটা রিভিউয়ারের কমেন্টস অনুযায়ী হ্যাঁ আপনার রিভাইজ করতে হবে, তারপরে একটা ডেডলাইন দিয়ে দেয়, ঠিক আছে। আমারটা যেহেতু ওপেন অ্যাক্সেস জার্নাল ছিল, ওপেন অ্যাক্সেস জার্নালে দ্রুত হয়, যেহেতু আমরা টাকা দিছি দ্রুত পাবলিশ হয়। আবার মানে ওপেন অ্যাক্সেস যদি না হয় তাহলে সেক্ষেত্রে
সময় বেশি, এটা ডিপেন্ড করে। এলসবিআর অনেক জার্নাল 1 মাস বা 1.5 মাস, 2 মাস সময় দেয়, অনেক সময় 1 মাস সময় দেয়। এটা ডিপেন্ড করে, জার্নাল টু জার্নাল আসলে ভেরি করে কতটুকু সময় দিবে। নর্মালি 1 মাস বা 2 মাস দেয়, ঠিক আছে। তো আপনার একটা ডেট দিয়ে দিবে যে ভাই অমুক সময়ের মধ্যে আপনার রিভাইজ করে আপনাকে পাঠাইতে হবে, ঠিক আছে। তারপরে তারা একটা দিক নির্দেশনা দেয় আপনি যে রিভিশনগুলো করবেন। যেমন আমার ক্ষেত্রে দিছিল যে মাইক্রোসফট ওয়ার্ডে যা দেখবেন ট্র্যাক চেঞ্জ একটা ফাংশন আছে, তার মানে ওইটা ইউজ করলে আপনি বুঝতে পারবে যে রিভিউরা কোথায় কি চেঞ্জ করছেন। অথবা অনেক সময় বলে যে আপনি ব্লু কালার দিয়ে বা রেড কালার দিয়ে আপনার যে রিভিশন হবে সেটা আপনি হাইলাইট করবেন, তাহলে তারা বুঝতে পারবে যে কিভাবে আপনি এটা এডিট করছেন, ঠিক আছে। এখন আমার রিভিউয়ার কমেন্টস আসলো, এখন আমাকে কি করতে হবে, এই যে রিভিউয়ার গুলো কমেন্টস করলো সে কমেন্টস গুলো আমার উত্তর দিতে হবে। তাহলে রেসপন্স লেটার লিখতে হবে। কিভাবে রেসপন্স লেটার লিখবো? তাহলে ধরেন এটা বললো আমাকে, এটা আমাকে দিল এডিটর, এই কথা বললো, তাহলে আমি আর রেসপন্স দিতে হবে না, রিপ্লাই দিতে হবে। তো রেসপন্স লেটারটা এরকম দিয়ে দিলাম, ডেয়ার অ্যাক্সেস বলে দিলাম, ধন্যবাদ প্রথমে দিয়ে দিলেন। তারপর আপনি সবকিছু ঠিক মতো করছেন বললেন। তারপর সবগুলা এই যে রিভিশনটা সেটা আপনি ম্যানুস্ক্রিপ্ট ইনকর্পোরেট করছেন। তারপর আপনি যে মাইক্রোসফট এই ফাংশনগুলো ইউজ করছেন, আর রেসপন্সটা করছেন কি আপনি ব্লু কালার দিয়ে আপনি মেনশন করবেন। সবকিছু এটা বলতে হবে, বলার পরে আপনি সমস্ত অথরের পক্ষে আপনি হচ্ছে কারেসপন্ডিং অথর সুন্দর করে আপনি দিয়ে দিলেন। তাহলে যখন আপনার এডিটর আপনাকে রিপ্লাই দিল, ডিসিশন লেটার দিল, পরবর্তীতে আপনার কি করতে হবে, এই রেসপন্স লেটারটা দিতে হবে। এগুলো অনেক টেকনিক্যাল কাজ আমি শিখছি, আর এগুলো সবগুলো আমার করতে হয়েছে। প্রফেসর শুধু খালি নামে ইউজ করছে, আর আমার প্রফেসর অনেক ভালো মানুষ আর অনেক চাপ দিয়ে কাজ করাইছে। কারণ সবসময় আমার বলতো যে তুমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে তোমার টার্গেট, তোমাকে শিখতেই হবে, যত কিছু বলো আমি শিখাবো না, তোমাকে শিখতে হবে, তোমাকে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হইতে হবে। আমি সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে সে একটু হেল্প করছে, এগুলা বলছে লাইন দেখা যায়। সেকেন্ড পেপার আমার একটা ওয়ার্ডও সে ধরনের একটা ওয়ার্ডে লেখে নেই, শুধু খালি ফিগারগুলো যখন রেজাল্টগুলো আমি সাবমিট করছি আসলে রেজাল্টগুলো ঠিক আছে কিনা সেই রেজাল্টগুলো খালি করে দিছে। আমি টোটাল পেপারটা লিখছি, আমি সাবমিশনও করা লাগছে আমার, বলছে তুমি হানি নিবি না, তুমি পারো, অর্থাৎ চাপ দিয়ে সে শিখাইছে। আর এগুলো যদি না শিখাইতো কখনোই আমার পেপার পাবলিশ হইতো না। আমি কখনো মনে করো অন্য দেশে যাওয়ার মানে আমি চিন্তাই করতে পারতাম, আমার পেপার হইতোই না, সম্ভবই না। তো এই যে বিষয়গুলো এগুলো শিখতে হবে, শিখলে আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হবেন। হ্যাঁ, কপি পেস্ট করা যাবে না, খালি কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে সেরকম না, প্রাফ্রেস করতে হবে, আইএলটিএস টেস্ট দিতে হবে। কপি পেস্ট অনেকে আমি কাজ করছি বাংলাদেশের সৌভাগ্য হয়েছে, 400-500 সাইটেশন আছে, সে করে কি অন্য জার্নাল থেকে, কারণ আইএলটিএস টেস্ট দেয় নাই, সে করে কি অন্য জার্নাল পেপারে খালি কপি পেস্ট করে, পরে পোলাপান দিয়ে স্টুডেন্ট দিয়ে সুন্দর করে কি ওই ওয়ার্ড চেঞ্জ করে নিজে ওয়ার্ড চেঞ্জ করে, এইভাবে লেখা থাকে না, ঠিক আছে। এইভাবে আসলে করে না। কতগুলো আমি পেপার করলাম এটা কোনো ব্যাপার না, কোয়ান্টিটি না কোয়ালিটি ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এবার সুন্দর করে বলবো। তো রেসপন্স কিভাবে দিব, প্রথমে তার রিপ্লাই দিলাম। ধরেন এটা রিভিউয়ার একটা কমেন্টস করছে, ধরেন আমার ব্যাপারে একটা কমেন্টস করছে, আমি কিভাবে দিব, তাহলে তার রিভিউয়ার কমেন্টস আলাদা থাকবে। রেসপন্স আমি যেহেতু বলছি আমি ব্লু কালার দিয়ে করবো, তখন আমি ব্লু কালার দিয়ে করলাম। আমি বললাম যে ওরা বলতেছে যে এই মিসিং হয়েছে, তখন আমি বললাম যে হ্যাঁ এটা হতে পারে, আমরা ফিগার 3টা মডিফাই করছি এবং ম্যানুস্ক্রিপ্ট অ্যাড করছি। আর আপনার এটা হচ্ছে যে আপনি যদি মানে রেসপন্স লেটারের মধ্যে সবকিছু থাকবে। আপনি যদি কোন যে না রিভিউয়াররা আমার পেপার আবার খুলে দেখবে কোথা না, রিভিউয়ার এত সময় নেই, ঠিক আছে, তার এত সময় নেই আপনার পেপারে যাবে। মানে রিভিউয়ারকে যত বেশি আপনি স্যাটিসফাই করতে পারবেন তত আমার পেপার পাবলিশ হবে দ্রুত, স্যাটিসফাই করতে পারবেন না রিজেক্ট হবে, সহজ কথা। এই জন্য তাকে দিতে হবে যে হ্যাঁ এই আমি সেন্টেন্সগুলো অ্যাড করছি কোথায়, আমার ম্যানুস্ক্রিপ্টে কত নম্বর লাইন এত থেকে এত আমি এটা অ্যাড করছি, তারপরে এই লাইন দিবেন। বা ফিগারটা চেঞ্জ করছেন, ফিগার রেসপন্স লেটার আপনি ফিগারটা দেন, কারণ রিভিউয়ারের তারা ব্যাপক ব্যস্ত। আপনি চাবেন যে সব জিনিসগুলো সে যেন একটা ডকুমেন্টে পায়, এমন না হয় যে সে আবার ম্যানুস্ক্রিপ্টে গেল আবার এখানে আসলো। আপনি রিভিউয়াররা যত বেশি রাগাবেন, যত বেশি খাটাবেন, তত আপনার কমেন্টস বেশি আসবে, এবার পাবলিশ হবে না, ঠিক আছে। তো এটা একটা বিষয়। তারপর ফাইনাল ডিসিশন, আপনি ধরেন রিভিউয়ার ঠিক আছে রেসপন্স আসলো, রেসপন্স দিলেন, আপনার হচ্ছে রিভিউয়াররা দেখেন এখানে একটা মজার ব্যাপার, অনেকেই জানে না, সাবমিট করে বলে অমুক জায়গায় সাবমিট করছি, মাইনর রিভিশন আসলেই বলে যে হ্যাঁ মাইনর রিভিশন হয়ে গেছে, আমার হয়ে গেছে, ঠিক আছে, ফেসবুকে পোস্ট দিয়ে দেয়, ফাইনালি রিজেক্ট হয়ে যায়। বি কেয়ারফুল, অনলাইনে পেপার না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। আর ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা মাথায় খেয়াল রাখবেন, পেপার পাবলিশ হওয়ার পরও যদি ক্লেম করে পেপার রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই যে ধরেন এখানে আপনার আমি ঠিক আছে মাইনর কমেন্টস আছে, আমি রিভিউয়ারে দিলাম, যদি রিভিউয়ার স্টিল স্যাটিসফাই না হয় আবার চলতেই থাকবে এরকম রিভিশন। ফাইনালি যদি স্যাটিসফাই না করতে পারেন তাহলে রিজেক্ট হয়ে যেতে পারে। ফাইনালেও কিন্তু মাইনর রিভিশন বলছে যে অ্যাকসেপ্টেড হয়েছে আপনার মাইনর রিভিশন, অথবা আপনার ডিসিশন লেটার দিল হ্যাঁ অ্যাকসেপ্টেড আপনার মেজর রিভিশন, তার মানে ফাইনালি পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে, বাট নাও হইতে পারে, কারণ ফাইনালি আপনি রিভিউয়ার স্যাটিসফাই করতে নাও পারেন। ধরেন আপনার স্যাটিসফাই করে ফেললেন,
যদি স্যাটিসফাই করে ফেলেন তাহলে অ্যাকসেপ্ট হবে, আর স্যাটিসফাই করতে না পারলে সুন্দর করে রিজেক্ট হবে, কষ্ট পাবেন না। আর যদি রিজেক্ট হয়, রিভেজ হইতেই পারে। অনেক ভালো ভালো জার্নাল আছে বস যারা নেচারে পাবলিশ করছে, তাদেরও মেলা, একজন সায়েন্টিস্ট আছে তার কতবার আমি শুনলাম যে 100 বারের উপরে রিজেক্ট হয়েছে, তারপর পেপার পাবলিশ হয়েছে, এরকম হইতে পারে, ঠিক আছে। এগুলা কোনো বিষয় ইস্যু না। তো আপনার যখন রিজেক্ট যদি হয়ে যায় তাহলে আপনি রিভাইজ করা উচিত। আমি দেখছি আমার বাংলাদেশে অনেকের সাথে কাজ করা আছে, রিজেক্ট হলে আবার অন্য জার্নালে সাবমিট করে, এরকম না। রিভাইজ করা, রিজেক্ট হয়েছে মানে আমার কিছু ভুল আছে, এই জন্য সুন্দর করে মাথা ঠান্ডা করে রিভাইজ করতে পারছিল কোথায় কোথায় গ্যাপটা আছে। ওই যে রিভিউয়াররা কমেন্টস করলো, রিজেক্ট হলেও কিন্তু একটা লাভ আছে, রিজেক্ট হলে কিন্তু খুব সুবিধা, রিজেক্ট হইলেও লাভ আছে। কেন লাভ আছে? রিজেক্ট হইলেও অ্যাটলিস্ট আপনারা কিছু কিন্তু কমেন্টস করবে, কিছু সাজেশন দিবে। ওই যে কমেন্টসগুলো করলো, ওই সাজেশনগুলো দিল রিভিউয়ার, ওইটা আপনি সাজেশনগুলো ফিল আপ করলেন, আপনার পেপারটা আরো একটু ফার্নিশ করলেন, সুন্দর করে আর এডিট করলেন, করে আপনি আরো ভালো জার্নালে বা অন্য জার্নালে সুন্দর করে দিতে পারবেন। আর যদি কমেন্টস না পান সেক্ষেত্রে আপনি বুঝবেন না কোথায় ফার্নিশ করা লাগবে। সো এই রিজেক্ট হলেও কিন্তু লাভ আছে, মানে লস নাই, হতাশার কিছু নেই। পরে অন্য জার্নালে আপনি সাবমিট করলেন, অথবা আপনার রিভিউয়াররা যদি মানে এডিটররা যদি ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে বলবে ঠিক আছে আপনি আবার রিসাবমিট করেন। রিজেক্ট করলো বাট বলছে যে রিসাবমিট করেন। অনেক সময় হচ্ছে এসবিআর এর জানালে একটা টাইম আছে, টাইমের একটা ব্যাপার, ডেডলাইন। যেমন ধরেন একটা রিসার্চ আছে, ওরা 4 মাসের বেশি সময় নেয়, কারণ এই টাইমের উপর ডিপেন্ড করে কিন্তু র্যাঙ্কিং হয় যে কত স্পিডে সেটা পাবলিশ হচ্ছে। তো এসবিআর কিছু জানালা যেমন অ্যাটমসফিয়ার আছে, তার 4 মাসের সময় নেয়। আমি যদি এই যেমন আমার পেপারটা রিজেক্ট হয়েছে অ্যাটমসফিয়ার আছে, কেন হয়েছে? করোনার কারণে আমি ধরা খেয়ে গেলাম। আমার নভেম্বরে অ্যাপ্লাই সাবমিট করছি, 7 দিন পরে গেছে রিভিউয়ারের কাছে, একজন রিভিউয়ার পাইছে আর বাকি রিভিউয়ারকে দিছে, সবাই করোনার কারণে কেউ রেসপন্স করে না, 9 জন রিভিউয়ারের কাছে দিছে। ফাইনালি আমরা যখন বারবার মেল করতেছিলাম আমাদের রিভিউ আসে না কেন, 4 মাস শেষ হয়ে গেছে। এখন এটা হতে পারে কি যে রিভিউয়ার যদি ইন্টারেস্ট থাকে তাহলে বলতে পারে ঠিক আছে আবার রিসাবমিট করো, রিসাবমিট করলে আবার নতুন পেপার হিসেবে আসলো, তাহলে পরবর্তী 4 মাস। আর যদি 4 মাস অলরেডি হয়ে গেছে, এটা অ্যাকসেপ্ট করে আবার ধরো রিভিশন দিল 2 মাস, তাহলে 6 মাস হয়ে গেল, পেপার পাবলিশ হতে 4 মাস, তাহলে 8 মাস হয়ে গেলে তাদের জার্নালে একটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে যে মানে ভালো স্পিডে স্পিডে পাবলিশ হচ্ছে না, তাহলে এটা তো তারা কখনোই করবে না। এই জন্য বেটার করে কি ডাইরেক্ট রিজেক্ট করে। আর যদি এডিটরের ইন্টারেস্ট থাকে তাহলে বলে যে ঠিক আছে রিভাইজ করেন, রিভাইজ করে আবার সেম জার্নালে ওই জার্নালে সাবমিট করেন। আর যদি ইন্টারেস্ট না থাকে তখন বলে দেয় যে অন্য জার্নালে সাবমিট করেন, তাহলে সুন্দর করে রিভাইজ করে আপনি অন্য জার্নালে সাবমিট করলেন। এখন পাবলিকেশন হয়ে গেল, তাহলে আপনার এই যে পাবলিকেশন আপনার প্রমোট করতে হবে। সাইফুর স্যার কিন্তু বাংলাদেশে খুব বলে যে বেচা খাইতে হবে, ঠিক আছে, আপনার যে যোগ্যতার এটা বেচা খাইতে হবে, কিন্তু সত্য কথা আপনি যেটা করছেন সেটা প্রমোট করতে হবে। তো আপনি পেপার পাবলিশ করছেন, কি করবেন? তাহলে প্রমোট করতে হবে। কিভাবে করবেন? গুগল স্কলার আছে, লিঙ্কে যাবেন, গুগল স্কলারে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেখানে রাখবেন, তাহলে মানুষ আপনার পেপার দেখবে। রিসার্চ গেট আছে, এই যে কিছু রিসার্চ গেট গুলোর কথা বললাম, তাহলে এই যে রিসার্চ গেটে সুন্দর আপনি দিবেন, তাহলে রিসার্চ গেটে দিলে আপনার পেপারে আপনার লোকজন এখানে পেপার পড়তে পারবে। রিসার্চ গেটের সব হচ্ছে যে আপনার রিলেটেড আপনি আপনার স্কলার যারা আছে তারা পাবেন, ঠিক আছে, তাহলে সেখানে দিতে পারেন। ফেসবুক আছে, ফেসবুকে আছে বিভিন্ন জায়গায়, যেমন আমিও ফেসবুকে পোস্ট দিয়ে দিই, আমার প্রোফাইলে বিভিন্ন গ্রুপে দেই। তার মানে কি আপনি কনফারেন্সে যাইতে পারেন, কনফারেন্সে প্রেজেন্ট করতে পারেন, সেমিনার প্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ আপনার পেপার যে পাবলিশ হচ্ছে, আপনার যে কাজটা মানুষের কাছে বলতে হবে, ঠিক আছে, বললে তখন আপনার কাজটা আপনার যে সাইটেশন হবে, তারা পড়বে ও ঠিক আছে আপনি কাজ করছেন, তো যত লোকজন জানবে সাইটেশন করবে, তো তখন আপনার সাইটেশন করবে, ঠিক আছে, আপনার পেপার পড়বে। এখন ফেক জার্নাল, ঠিক আছে, আমি জানি আমার পেপারটা দেখানোর পর অনেকে হয়তো বা হবেন, কিছু কষ্ট পাওয়ার কিছু নাই। তো এই যে স্কিমাগো বলে, এখানে টাইটেলটা সার্চ দিবেন, ঠিক আছে, আমরা জার্নালের নাম দিয়ে সার্চ দিবেন, যদি পান তাহলে বুঝবেন যে এটা রিকগনাইজ জার্নাল, ঠিক আছে, SCI বা SCEI সায়েন্টিফিক সাইটেশন ইন্ডেক্স অথবা এক্সপ্যান্ডেড ইন্ডেক্স, যেটি হলো সব রিকগনাইজ জার্নাল হলে আপনি এখানে পাবেন। আর যদি না পান তার মানে বোঝা গেল ভুয়া। আর যেটাকে বলে ভুয়া জার্নালকে বলে প্রিডেটরি জার্নালস। এই প্রিডেটরি জার্নালস কি, যে লিঙ্কে যাবেন এখানে জার্নাল লিঙ্ক দেওয়া আছে সেটা জার্নাল। আমি একটা আমার উদাহরণ দেখাই। আমি একটা পেপার আমার পাবলিশ করছিলাম, এই জার্নাল অনেকে হয়তো বা জানেন, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন আছে, সে হচ্ছে চালায় জার্নালটা, সায়েন্স পাবলিশিং গ্রুপ বলে। বাংলাদেশে অনেকেই পাবলিশ করছে, বিদেশে অনেকে পাবলিশ করছে। আমার ব্যাচেলরের যে ইয়াটা ছিল সেটা সার্ভে রিসার্চ ছিল, সেখানে আমার সুপারভাইজার সুন্দর সাবমিট করছে, খুব দ্রুত পাবলিশ করছে। অন্তত তেমন একটা কাজ জানি না, সার্ভে রিসার্চ করছে, মোটামুটি যাই হচ্ছে কাজ হয়েছে, পেপার পাবলিশ করছে, করে তাদের প্রমোশন হয়েছে, বাট আমার কোনো লাভ হয়নি। ফাইনালি আমি তো সেই ফেসবুকে পোস্ট দিলাম, জার্নালে পাবলিশ হলো, বিশাল কিছু ব্যাপার সেবার, হ্যাঁ এই সেই। যখন আমি ইউরোপে অ্যাপ্লাই করলাম, ইউরোপের আমার ইরাসমাস স্কলারশিপ 50% দিল, আমার আইএলটিএস এর স্কোরও ছিল, ওগেনেনজ ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার পাইলাম, ইউরোপের পরে 5-6টা ইউনিভার্সিটিতে, তারপরে থাইল্যান্ডের
এশিয়া এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি AIT যেটা বলো, অনেক ভালো ইউনিভার্সিটি, সেখানেও পাইছি। ফুল স্কলারশিপ পাই না কেন? যখনই যাই এই পেপারটা আর দেখাইতে পারি না। এখন টু বি অনেস্ট, আমরা যেহেতু বাংলাদেশি সবাই, এই জন্য আমি পেপারটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার সিবিতে এই পেপারটা আমার নাই, আমার সিবিতে এখন পেপার রাখি নেই, ঠিক আছে, সিবিতে দেই না এই পেপারটা আসলে দেখার কারণ ভালো জার্নাল না, ভুয়া জার্নাল, এটাকে বলে ফেক জার্নাল বলে। আপনি এটা সার্চ দিবেন আসবে না, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, এই লিঙ্কটা যদি আমরা যাই স্কিমাগো, কারো যদি ভাই এই পেপারে এই জার্নালে পেপার থাকে, মন খারাপ করা কিছু নাই, আমি কোথাও দেখাইতে পারিনি টু বি অনেস্ট। এখানে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে আপনার পেপার চলে আসবে। অনেক চলে আসলো, ঠিক আছে। যেমন আমি যেটা আমি এটাতে সাবমিট করছি, ঠিক আছে, সুইজারল্যান্ড রিকগনাইজ, ঠিক আছে। যেমন আমি আমার পেপার পাবলিশ করলাম কোথায়, আরাবিয়ান জার্নাল অফ জিও সায়েন্স, আরাবিয়ান জার্নাল অফ জিও, এই আরাবিয়ান জার্নাল অফ জিও সায়েন্স স্প্রিঞ্জারের চলে আসছে, ঠিক আছে। এই যে জার্নালগুলো আপনি রিকগনাইজ, এই জার্নালের নাম কি, জার্নাল অফ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ। তো কপি করি, সার্চ দেই, জার্নাল অফ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ না, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ আছে, এটা রিকগনাইজ MDPI এর, ঠিক আছে। কিন্তু এই জার্নাল নাই, এই জার্নাল আসছে নাই, তার মানে আর আমি বাকিটা বলবো না, ঠিক আছে, বুঝে নিয়ে। সো এসব জার্নালে পেপারে পাবলিশ করার আগে এই যে লিঙ্ক দিয়ে দিলাম, শুইনা বুঝা শুনে সাবমিট করবেন। কিছু ইন্ডিয়ান জার্নাল আছে, আপনার মাথা মনে করেন হট হয়ে যাবে, মেল করবে, ডিয়ার অমুক আমার তো ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে 6, 10, ইন্ডিয়ান জার্নাল দিয়ে দেবে। আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টর 6, 10 15 দিনে পাবলিশড হয়, টাকা নিল 15,000 টাকা, ফাইনালি এটা ফেক জার্নাল। ভাই যারা রিকগনাইজ জার্নাল তারা পেপার যত পারে রিজেক্ট করে, তারা কোনোদিন আপনারা মেল করবেন, এটা মাথায় রাখবেন, কখন আপনারা মেল করবে না। ফেক জার্নালে মাঝে মধ্যে আমার কাছে রিভিউয়ার হিসেবে আসে, আমি সেই পর্যায়ে এখনো যাইনি রিভিউয়ার হওয়ার জন্য, হয়তো সামনে রিভিউয়ার হবো, ঠিক আছে। তো এটা বুঝতে হবে, যখন আপনার কাছে আসে তখন বুঝবেন যে আমার লেভেলটা কোন জায়গায়, আমার কেন রিভিউয়ার হিসেবে চাইতেছে, তার মানে ভুয়া জার্নাল বুঝতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান মেলা জার্নাল আছে, মাথা হট হয়ে যায়, কিরে ইম্প্যাক্ট 6-7 এরকম অনেক জার্নাল আছে আমরা পাবলিশ করি আসলে, কিন্তু ফাইনালি দেখানো যায় না। কষ্ট করে হলেও 0.15 ইম্প্যাক্ট ফ্যাক্টর হোক, অথবা কিছু কিছু এলসবিআর এর জার্নাল আছে এখন কিছু, এই যে আমাদের ছোট ভাই মুজাহিদ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অনেক হয়তো চিনবেন, সেটা এনভায়রনমেন্ট আর্থ সিস্টেম অ্যান্ড কি জানো একটা পেপার, সেটা স্প্রিঞ্জারে, জাহিনগরের এক স্যার হচ্ছে, সে নজরুল স্যার হচ্ছে এডিটর, সেটা কিন্তু স্প্রিঞ্জারের। ইম্প্যাক্ট ফ্যাক্টর কিন্তু এখনো নাই, বাট ইম্প্যাক্ট ফ্যাক্টর না থাকলে সমস্যা নেই, স্প্রিঞ্জার কিন্তু সে রিকগনাইজ জার্নালে যদি আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর নাও থাকে, কেবল শুরু করছে, সেগুলো পেপারও সাবমিট করেন, অথবা 0.something হয়ে <1 ইম্প্যাক্ট ফ্যাক্টর, তাও পেপার সাবমিট করেন, পাবলিশ করেন। তা পাবলিশ করতে গেলে আপনার যোগ্যতা লাগবে, ঠিক আছে, আপনার ঘামায় দিবে। তো ওই পেপারে আপনার যদি 0.15 ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, 0.5ও থাকে, বা 0 ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে আপনি বাইরে দেখাইতে পারবেন, ঠিক আছে, কোথাও দেখাইতে পারবেন। বাট এই ফেক জার্নালগুলোতে হলে আর কিছু বলবো না। এখন আমি জার্নাল অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, ফ্রি অ্যাক্সেস করবো, যেমন বাংলাদেশে অনেকে অ্যাক্সেস করতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি হয়তো বা পে করা নাই, যেমন আমি আমার ইউনিভার্সিটিতে আমি পে করা, ঠিক আছে, আমি যখন তখন করতে পারি। কিন্তু আমি যেহেতু এখন বাইরে থাকি, করোনার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, ভিতরে ছাত্র বাইরে আসতে পারতেছে না, ক্যাম্পাস আমাদের খুলছে 1 মাস হয়, তারপর হয়তো বা জুলাইয়ের আগে কেউ আমরা সামার ভ্যাকেশনের আগে কেউ বাইরে ভিতরে ঢুকতে পারবো না। তার মানে আমি ইউনিভার্সিটির ভিতরে নাই, মানে আমি এখন আইপি তো বুঝানি, তার মানে আইপি অ্যাড্রেস তো আমার আলাদা। আর যেহেতু আমি বাইরে আছি, এখন VPN ইউজ করি, আর চায়নাতে VPN ইউজ করতে, তাহলে VPN ইউজ করলে তো আমার আমার ইউনিভার্সিটি দেখাবে না। তাহলে সেক্ষেত্রে যদি আমার ইউনিভার্সিটি পে করা থাকে, আমি ইউনিভার্সিটি যদি আইপিটা ইউজ করি ইন্টারনেট, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, ইজিলি ডাউনলোড করতে পারবো ফ্রিলি। কিছু যেমন আমার ব্যাপারটা আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। কেন পারবেন? এটা ওপেন অ্যাক্সেস জার্নাল, লেখা আছে ওপেন অ্যাক্সেস মানে আপনি ডাউনলোড করতে পারবেন। অলরেডি আমরা 1 লাখ টাকা দিয়ে দিছি, ঠিক আছে, আমাদের ফান্ড ছিল, আমরা দিয়ে দিছি। তো আমি কেন দিছি, দ্রুত করার দরকার ছিল পেপারটা, কারণ আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবো,
এরকম ছিল। আমি ফেব্রুয়ারি 29 তারিখ আমার আইএলস-এর ডেট ছিল, কিন্তু করোনা তো সবকিছু চেঞ্জ করে দিল। করোনা শুধু আমার না, সারা পৃথিবীর সবারই ধরেন যে ডিসিশন চেঞ্জ করছে। আমি এখন অস্ট্রেলিয়া যাবো, কানাডা, কোথাও যাবো, মানে কোথায় যাবো কোনো ঠিক নাই। ঠিক আছে, এখন আমি চায়নাতেই আছি। তো এই যে সবকিছু এলোমেলো হয়ে গেছে, তো এটা ওপেন অ্যাক্সেসের জন্য দ্রুত আমরা দিচ্ছি টাকা দিয়ে। তো আপনি ওপেন অ্যাক্সেসে দিলে আপনি ফ্রি আপনি দিতে পারেন, তো ডাউনলোড করতে পারবেন ইজিলি। এটা আমরা টাকা দিয়ে পে করছি। কিন্তু কিছু জানাল আছে ওপেন অ্যাক্সেস না, সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি আমার যে সেকেন্ড পেপারটা একটু দেখাই। এটা যেহেতু ওপেন অ্যাক্সেস না, টাকা দিয়ে নাই, তাহলে আমি এটা সার্চ দিয়ে দেখি আমার কি আসে, ডাউনলোড করতে পারি কিনা। আমি এখন যেহেতু ভিপিএন ইউজ করতেছি, দেখাচ্ছে ইন্ডিয়া। আমি আসলে কিন্তু ইন্ডিয়ায় নাই, বাট ভিপিএন ইউজ করতেছি। সার্চ দিই যে আমরা ডাউনলোড করতে পারি কিনা। এই যে লিঙ্ক স্ক্রিন যারা আসছে, এখন দেখেন এই যে বাই দেখাচ্ছে, তার মানে এত ইউরো দিতে হবে, কারণ এটা আমরা টাকা পে করিনি। সো যেহেতু পে করি নাই, তাহলে আপনার এটা ঠিক আছে, পে যেহেতু করি নাই, তার মানে বুঝতে পারতেছেন আপনার টাকা লাগবে। দেখেন অলরেডি 106 জন অ্যাক্সেস করে ফেলছে, কারণ এটা সহজ রিসার্চ, যে কেউ করতে পারে। তো এই হচ্ছে যে আপনি এখন আমার টাকা লাগবে, কিন্তু আমি এটা ডাউনলোড করতে হবে। আমি এখন বাংলাদেশে, আমি আমি কি করব? তাইলে এই যে লিঙ্কটা দিছি, সায়েন্স হাব বলে, এই লিঙ্কটাতে আমার এখানে আমি ইন্টার ইউআরএল, তাহলে আমি লিঙ্ক দিতে পারি। তারপরে ডিওআই বলে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, ডিওআই দিতে পারি। অথবা আমি স্ট্রিং, অলরেডি যারা আমার ডেটা সায়েন্সে ট্রেনিং করছেন তারা স্ট্রিং অলরেডি জানেন। স্ট্রিং আসলে এটা ডেটা টাইপ, তার মানে আমার টাইটেলটা হচ্ছে কারেক্টার, তাহলে এরকম চাচ্ছে। তা আমি কি করবো কি, এই লিঙ্কটা আমি ওপেন করবো প্রথমে। সায়েন্স হাব .tw, নাথিং টু হাইড ভাই, হাইড করে কিছু লাভ নাই। অনেকের দেশে মনে করেন, ও ভুল হয়েছে বানান, বাংলাদেশে এগুলা দেখাবো কেন? উলাপান ফ্রি ডাউনলোড করবে, তারা নিজে নিজে ডাউনলোড করে, রে আমি তো ডাউনলোড করতে পারি, হ্যাক করতে পারি, ফ্রি ডাউনলোড করতে পারি, বিশাল বাহাদুরি দেবার, মানে নাথিং টু হাইড। আর এগুলা নিয়ে বাহাদুরি করার কিছু নাই, ঠিক আছে? এই জন্য আমি সব খোলা আসা সব দিয়ে দিলাম, সুন্দর করে রিসার্চ করবেন। ইন্টারনেট এত স্লো হয়ে গেল কেন? ইন্ডিয়া আজকে এত স্লো হয়ে গেল। তাহলে এখানে আমি লিঙ্কটা কপি করছি, তাহলে আমি পেস্ট করলাম, ওপেন ক্লিক করব, সুন্দর চলে আসলো ফ্রি। আমার পেপারটা আমার চলে আসলো। আমি এখন সুন্দর করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি ইজিলি করতে পারলাম। এরা করে কি, এরা হচ্ছে যে আপনার সাইন্টিফিক্যালি যেটা করে, এরা হচ্ছে যে যে ইউনিভার্সিটিগুলা আপনার হচ্ছে টাকা পে করে আছে, ওদের আইপি অ্যাড্রেসটা ইউজ করে, সাইন্টিফিক্যালি ইউজ করে আপনারা ডাউনলোড করে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই সুন্দর একটা ওয়ে, আপনি এখন পেপার করতে গেলে আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না। কিছু কিছু রিসার্চার আছে, দরবেশ বাবার ধরে বলতে হবে না। হ্যাঁ, ফেসবুকে খালি পোস্ট দেখবেন, এত সাইটেশন হয়েছে, অমুক সাইটেশন হয়েছে, বিশাল কিছু হয়ে গেছে, এতগুলো পাবলিকেশন, কম্পেয়ার করবেন আসলে কোয়ালিটি কেমন ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আমি পার্সোনালি করতেছি না, বাট বি কেয়ারফুল। তো এই যে জিনিসগুলো আপনার হচ্ছে আপনি সুন্দর করে ফ্রিলি কি করতে পারবেন। এখন থেকে আপনার রিসার্চের সমস্যার কথা না, আশা করি আপনার যে কোনো পেপার লাগলে সুন্দর করে এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার রিসার্চ করবেন। আর যত পারেন কোলাবোরেশন করবেন। আমার ফিল্ডে যারা আছেন তারা আমার সাথে কোলাবোরেশন করতে পারেন, আপনি আপনার অন্যান্য ফিল্ডে যারা আছে তারা কোলাবোরেশন করতে পারেন। যত কোলাবোরেশন করবেন তত বেটার। ঠিক আছে, তাহলে ওপেন করলাম, দেখা দিলাম কিভাবে। ধন্যবাদ। শিশিয়ে কোশ্চেন, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বাবুল বলছিলাম। হ্যাঁ বাবুল সাহেব বলেন। হচ্ছে যারা প্যারাফ্রেজিং টুল ইউজ করে তাদের জন্য আপনি কি বলবেন? মানে আমাদের বাংলাদেশে অনেকেই প্যারাফ্রেজিং টুল ইউজ করে। আর হচ্ছে প্লাগরিজম যদি 15% এর বেশি হয় তাহলে তো রিজেক্ট করে দেয় নাকি? আমি এতটুকু জানি। আমাদের হচ্ছে যারা রিসার্চ করবো তাদের প্যারাফ্রেজিজম মানে আমাদের প্লাগরিজম আমরা এটা চেক করবো কিভাবে? মানে এর জন্য কি ওপেন কোনো
সফটওয়্যার আছে? অবশ্যই আছে, সফটওয়্যার আছে। এখন দুটো অপশন আছে, দুইটা। আর প্যারাফ্রেজিং তারা ইউজ করে, প্যারাফ্রেজিং টুল ইউজ করে। হ্যাঁ ভাই। আচ্ছা, প্রেফারেন্স করলো সেটা ঠিক আছে, বাট ওই যে গ্রামারলি একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, সেখানে ফ্রিলি হ্যাঁ 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 হ্যাঁ। গ্রামারলি আছে। তো প্রথম দিকে আমি করতাম, এখন করি না। কেন করি না? গুগলে আপনি ট্রান্সলেট করতে পারেন, আসলে লেখা থাকে না, এটা মেশিন দিয়ে আর নিজে লেখ- আইডিয়া নিতে পারেন, প্রেফারেন্স করতে পারেন, বাট আসল কথা হচ্ছে ফাইনালি আপনার লেখা শিখতে হবে। ঠিক আছে, আমি 2016 সালে আইএলটিএস দিয়ে আসছি, আমি 2016 সালে আইএলটিএস দিয়ে আসছি। সো আমি এখন আমার ইমপ্রুভ হয়েছে, আমি আবার আইএলটিএস দেব পিএইচডির জন্য। তো আমি রাইটিং এ প্রচুর পরিমাণ শ্রম দিছি, প্রচুর পরিমাণে। গ্রামার খুব হতে হবে, আপনার লেখা শিখতে হবে। ঠিক আছে, সো দুইটা ওয়ে আছে, আপনি চেক করতে পারেন। বাট আমার কথা যদি বলেন আপনি কি করেন, তোমার কোশ্চেন আছে নাকি আমি কি করি? হ্যাঁ 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 ভাই, সেটা জানার ইচ্ছা ছিল আমার। হ্যাঁ, টু বি যে অনেস্ট, আপনি আমি কোনো প্যারাগ্রাফিংটা প্লাজারিজম, কিভাবে আমি কোনো সফটওয়্যার ইউজই করি না। কেন? দেখেন। আমি কোনো সফটওয়্যার ইউজ করি না। কেন? আমি আমার পেপারে আমি জানি, যখন আমি পেপার বসি লিখতে, আমি ওয়ান সেকশন বাই ওয়ান সেকশন, আমি সর্বোচ্চ কোথায় প্রেফারেন্স করার দরকার? ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন ছাড়া তো আমি কারো কোনো কিছু নেই নর্মালি ইন্ট্রোডাকশন না না না। আমি কারো কাছে কোনো নেই না, যার কারণে ইন্ট্রোডাকশনটা আমি সবার শেষে লিখি। আর সবার শেষে লিখলে আমি করি কি, আমি পেপারগুলো পড়ে আমার নিজের মতো করে নিজের ভাষায় আমি লিখি, আগে নোট করি, করার পরে আমি লিখি, যার কারণে আমি জানি আমার প্লাজারিজম নাই। আচ্ছা, রেজাল্ট ডিসকাশনে কি করি? রেজাল্ট ডিসকাশনে সেম আমি করি, আমার পেপারগুলো পড়ি। আমি ধরেন 59টা পেপার পড়ছি, পড়ে কিন্তু আমার মধ্যে আইডিয়া আসছে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তো লিখতে হয়। আমি যখন আমার যে আমি ফিগারগুলো বুঝি। আমি যদি স্ট্র্যাটেজি ইউজ করি, আমি স্ট্র্যাটেজিগুলো বুঝি, কথা বুঝে নিজে বুঝতে হবে আগে আমি কি করছি, আমার ফিগারটা আসলে কি বোঝায়। তখন আমি আমার এই ফিগারটা দেখে আসলে কি আছে, আমি আমার বাংলা ভাষা আমার মাথার মধ্যে আমি নিয়ে আমি আমার মতো করে ব্যাখ্যা করি। সো আমি যে বাকি অংশগুলো যখন আমি লিখি, আমি আমার মতো করে লিখি, যার কারণে আমি জানি যে আমি কোথা থেকে কতটুকু মানে নিছি আর কতটুকু প্রেফারেন্স করছি। আর এটার ক্ষেত্রে যদি হয়, যে যেমন আমি বললাম যে 400-500 সাইটেশন আছে, খালি কপি পেস্ট করে পোলা পান্ডে দিয়া কইরা প্রথমে চেক করে দেখে যে 80% 90% প্লাজারিজম, পরে করে কি পোলা পান্ডে দেয়, স্টুডেন্টে দেয়। ঠিক আছে, দিয়া ওই ওয়ার্ড টু ওয়ার্ড শুধু খালি চেঞ্জ করে, এতে লেখা মনে করে বৃষ্টি হয়ে যায়, পাবলিশড হয়, কিন্তু ওরকম হয় না। তো এটা যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিছু কেনা সফটওয়্যার আছে, আর কিনা না হলে গ্রামারলি আছে, এরকম কিছু সফটওয়্যার আছে, আরো সার্চ দিলে পাবা। বাট বি কেয়ারফুল, ফুল ফাইলটা দিবা না। ফুল ফাইল দিলে কিছু আছে কিন্তু ফ্রি খায়া, ফুল ফাইল নিয়ে গেলে কিন্তু আবার ঝামেলা আছে। সো সেকশন বাই সেকশন দিতে পারো, সেটাতে গ্রামারলি আছে, গুগল আছে, সার্চ দিলে বুঝতে পারো কোথা থেকে কতটুকু নিছো। মোট কথা আছে নিজে কতটুকু নিলাম আমি তো নিজে জানি। ঠিক আছে, এইটা আর চেক করলে ভালো, চেক করতে পারো। সবাই যে চেক করে তা না, অনেকে চেক করে, অনেকে চেক করে না, তারপর সন্দেহ থাকলে নিতে পারো। ও আরেকটা জিনিস বল, এটা জার্নাল টু জার্নাল ভেরি করে। কিছু জার্নাল আছে 20% প্লাজারিজম অ্যাকসেপ্ট করে। 20% কি হ্যাঁ হ্যাঁ। ভাই? কিছু ওয়ার্ড আছে, তুমি কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, যেমন ট্রপিক্যাল সাইক্লোন, এটা কি আমি চেঞ্জ করতে পারবো নাকি? সম্ভব না। আচ্ছা, না না না। রেফারেন্সে যে নামগুলো, আমি কি এটা কি আমার প্রেফারেন্স করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। সো এই যে কিছু বিষয়গুলো যেগুলো চেঞ্জ করা যাবে না, অনেক জার্নালে আছে ঠিক আছে 30% হলে অ্যাকসেপ্ট করে, বা লেস দেন 20% থাকতে হবে, এটা ডিপেন্ড করে। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আমার এই দুইটা সেশন, ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স আর এই যে একাডেমিক টকের পরে, যারা মানে রিসার্চ সম্বন্ধেই জানতা না, বাড়ি বলতা না, আমি মনে করি একটা ধাপ আগায় গেল। নেক্সট ধাপ হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট। অনেক মিসকনসেপশন ছিল, সেগুলো ঠিক হয়ে গেল। যেমন এই যে আজকে আমি দেখাইলাম কিভাবে কাবাল লেটার লিখতে হয়, এগুলো তো আমার নিজে শিখা লাগছে। আমি তো জানতামই না কিভাবে কাবাল লেটার লিখতে হয়, কিভাবে এটা রিভার কমেন্টস গুলো কিভাবে উত্তর দিব। আমি আজকে তোমার একটা স্যাম্পল দিয়ে দিলাম, তোমার এই যে একটা মানে বিশাল একটা ধারণা হলো। যারা পারে, যারা অলরেডি পেপার পাবলিশ করছে বাংলাদেশের টিচাররা, কোনোদিন তো তোমার দেখাবে না, কোনোদিন এগুলো তোমার দেখাবে না কেমনে করতে হয়। তখন সে কি করবে, না এগুলো তো অনেক কঠিন কাজ, তুমি আমারে দাও। সে বিশাল মানে অনেক কিছু হবে, মুই যে কি হনুরে নিয়ে টিয়া, সে কারেসপন্ডিং হতে হবে, এটা হবে সেটা হবে, বিশাল কিছু নিয়ে সে তার মতো করবে। বাট তুমি অ্যাজ এ রিসার্চার, তুমি এক গবেষক হবা, তোমার এই বিষয়গুলো জানতে হবে, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হইতে হবে। আমার অনেকে ইউজ করছে, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, অনেক জায়গায় আমার ইউজ করছে। পরবর্তী দেখি যে আমার নামও নাই। ঠিক আছে, আমি এখন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হয়েছি, আমি আমার নিজস্ব রিসার্চার, আমি এখন সবকিছু নিজে স্টাডি ডিজাইন করতে পারি, আমি কারোর দাঁড়ারি না। আমার পেপারে কেউ নাম দিতে আসলে তার অবশ্যই কাজ করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এখন আমি কারো দাঁড়ারি না। এই যে সেকেন্ড পেপারটা লিখছি, ঠিক আছে, মানে অনেক কারেসপন্ডিং অথর আছে, ফাইনালি কিন্তু হয় নাই। ফাইনালি আমার পুরো পেপারটা লেখা লাগছে, আমার কাছে আছে এগুলো প্রমাণ, পুরো পেপারটা লেখা আছে পাবলিশ করার জন্য। সো আমি এখন আর এগুলো দাঁড়ারি না, আমি নেক্সট পেপারগুলো
এই যে আমার সেকেন্ড পেপার সাবমিট করছি আমি, আমার প্রফেসর, আমার বউ, এই তিনজন নাম, কারো নাম দেয়নি। বি ইন্ডিপেন্ডেন্ট ম্যান, বি ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বতন্ত্র হইতে হবে, তুমি পুরো বুঝবা, নিজের মতো করে রিসার্চ করবা, ঠিক আছে? আর এই যে যারা দরবেশ শিখাইতে চায় না, ভাব নিয়ে চলে, আজকে তো বুঝলাম মিসকনসেপশন নিয়ে, সাইটেশন নিয়ে সরাসরি কম্পেয়ার করে, আবার এই যে কিছু ফেক জার্নাল আছে, ফেক জার্নালগুলো এখান থেকে বুঝতে পারবো। আশা করি আমার এই একাডেমিক টকের পরে ভুলেও কোনো ফেক জার্নালে সাবমিট করবো না। বুঝছো বাবুল সব? আর কারো কোনো কোশ্চেন? থ্যাংক ইউ। ভাই মেহেদি বলছিলাম, একটা কোশ্চেন ছিল ভাই। জি জি, মেহেদি বলছিলাম ভাই। হ্যাঁ বলেন। আমরা তো ভাই অনেক কিছু শিখলাম, এখন আমরা যারা থার্ড ইয়ারে আছি, বিশেষ করে আমরা থার্ড ইয়ারে আছি, আমরা কিভাবে এখন থেকে একটা পেপার পাবলিকেশনের জন্য শুরু করতে পারি লেখাটা, বা অবশ্য 2 বছর আমি তোমারে কি বললাম, আমি যেমন এই যে আমি তো কিন্তু পার্ট 1-এ কিন্তু বলছি আমার প্রফেসর কি করছে, দুইটা পেপার আমার ধরায় দিছে, কিন্তু যেই পেপারটা ফলো করো। আমার যারা বিগিনার তাদের আমার সাজেশন হচ্ছে ভাই প্রথমে আগে নিউ স্টাডি করো না, আগে কাজ শিখো। রিসার্চ এমন একটা জায়গা না, যেমন যার ইংলিশ সমস্যা আছে, আইএলটিএস দিতে কতদিন লাগে, লেখা তো বিশাল ফ্যাক্ট, তার মানে এটা অর্জন করতে হবে। এত সহজ না, 3 মাসে কারো সবার হয় না, 6 মাস করে 1 বছরও লাগতে পারে, কার 2 বছরও লাগতে পারে। জি ভাই, ঠিক আছে, এটা ম্যান টু ম্যান ভেরি করবে। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস করা না, সার্ভে টার্ভে হলে খুব সহজ। যদি আমার মতো এরকম সাইন্টিফিক হয়, কোড করতে হয়, তখন প্রোগ্রামিং শিখতে হবে, একদিনই তো হবে না। ইকুয়েশন ইউজ করবো, ম্যাথমেটিক্স ইউজ হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সো যারা থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে আছে, আমার পরামর্শ হচ্ছে যার যে ফিল্ড আছেন, ওই যেমন আমার ফিল্ডের আমি কিন্তু বিগ বস চিনি, কে আমার ফিল্ডে কিন্তু আমি বিগ বস আমি চিনি যে কেবিন হচ্ছে আমার ফিল্ডে বিগ বস, রাঘব বলেরা, ওই যে প্রেট অ্যান্ড ন্যানসলের কথা বললাম আমেরিকার, আমি জানি কিন্তু আমার বিগ বস কে আমার ফিল্ডে, রাঘব বল কে। তাহলে আমার পেপারগুলো তো তাদের কাছে যাবে, তাই না? এরা তো রিভিউর হবে, ইনফিউসও তো আমি এদের সাথে কাজ করব। সো আমার অ্যাডভাইস হচ্ছে যারা নিউ কামার, আপনি আপনার ফিল্ডে ভালো জার্নাল, টপ জার্নাল থেকে ভালো একটা পেপার নেন, নিয়া ধরেন ওই কাজগুলো হয়তো অন্য কোথাও হয়েছে, আপনার এখানে হয় নাই, ওই পেপারটা আপনি রিপ্রোডিউস করার চেষ্টা করেন, সেম মেথড ইউজ করে, কিন্তু আপনার অন্য এরিয়াতে করে মোটামুটি দেখা গেল ওই আপনি খুব বেশি ফ্যাক্টরে আমরা পাবলিশ করা এম না, এম হচ্ছে আপনার কাজটা শিখা, এম হচ্ছে একটা পেপার। আপনি যদি ভালো একটা রিকগনাইজ জার্নালে পেপার পাবলিশ করতে পারেন, পরবর্তী কিন্তু ইজিলি আপনি স্কলারশিপ পাবেন, ব্যাচেলর হোক, মাস্টার্সে পিএইচডি ইজিলি স্কলারশিপ পাবেন। পরবর্তী আপনি বিদেশে এসে তো পরে পেপার পাবলিশ করবেন। যেমন আমার পিএইচডির জন্য একটা পেপার দরকার ছিল, আমার অলরেডি একটা হয়ে গেছে, আর পার্সোনাল আমার অলরেডি 2টা হয়ে গেছে, এছাড়াও আমার হচ্ছে কোলাবোরেশন 2-3টা হয়ে গেছে, আরো রিভিউ আছে 4-5টা। তো সব মিলাতে পিএইচডি শুরু করতে আমার 5-6টা হয়ে গেল। তো আমার পেপার দরকার ছিল কিন্তু একটা পেপার আমার হয়ে গেছে, এখন আমি সব জায়গায় কিন্তু পিএইচডি করতে পারি। আমি কিন্তু অন্য জায়গায় যে সেকেন্ড পেপারটা কিন্তু আমি কোথাও শো করি না, আমি প্রফেসরের কাছে, কারণ এটা আমার মেইন ট্রাকে না, এটা আমার পার্সোনাল রিসার্চ, এটা হচ্ছে আমার মেইন রিসার্চ। তো আমি এখন দেখায় সব, মানে আমেরিকা 2জন প্রফেসর অ্যাকসেপ্ট করছে, অস্ট্রেলিয়া 2জন, কানাডা পিএইচডি শুরু করে, আমার আইএলটিএস এর জন্য অপেক্ষা করতেছি, করোনার কারণে বসে আছি। তো একটা পেপার যদি আপনি রিকগনাইজ জার্নালে পেপার পাবলিশ করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন, যে কোনো জায়গায় স্কলারশিপ পাবেন। তাহলে শুরুটা হোক ছোট থেকে, পরবর্তী যখন আপনি শিখলেন তখন আপনার টার্গেট, যেমন আমার এখন টার্গেট হচ্ছে, নেক্সট টার্গেট হচ্ছে আমার জার্নালের টপ জার্নাল, ধরেন যে ক্লাইমেট ডাইনামিক্স, আমার টার্গেটই এখন এটা, যে আমার ফিল্ডে আমি জানি টপ জার্নাল কোনটা। আমার জার্নাল হচ্ছে আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি জার্নাল অফ ক্লাইমেট, এখন আমার টার্গেট, আমি এখন পিএইচডিতে আমি যে নতুন রিসার্চ করতেছি, আমি তো কারোটা ফলো করতেছি না, আমি আমার নিজের মতো থার্ড পেপার, তারপরে মেশিন লার্নিং শুরু করবো, মানে টোটালি হচ্ছে আমি এখন আমার থিমই থাকবে অন্যরকম, বছরে একটা করবো, কিন্তু ভালো করবো, ভালো কোয়ালিটি মানে জার্নালে সাবমিট করবো, পাবলিশ করবো। তো এরকম এম নিতে হবে যারা এখন থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার বা বিগিনার। তাহলে প্রথম হচ্ছে স্কিলটা ডেভেলপ করা, এটা ভাই রিসার্চটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, একদিনে হবে না। তার মানে ডেটা অ্যানালাইসিস যে স্কিলগুলা, সেগুলা ইমপ্রুভ করতে থাকেন, পাশাপাশি ইংলিশটা ইমপ্রুভ করতে থাকেন। তাহলে থার্ড ইয়ার যারা আছে তারা এখন বেস্ট টাইম হচ্ছে এখন থেকে শুরু করা। তো এখন শুরু করতে গেলে ধর আর 2 বছর আছে কমপ্লিট করতে। তো এখন যদি একটা শুরুটা হয়, যে আমি দেখাইলাম যারা এখন থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে আছে, তাদের মাথায় একটা ক্লিয়ার একটা জিনিস আসলো। অনেকে আমরা বাংলাদেশে জানি না রিসার্চ পেপার স্ট্রাকচার কি হবে, কি ইন্ট্রোডাকশনে আমি কি লিখবো, মেথডে কি লিখবো, কিছুই জানতেন না। তো আজকে আমি অনেকেই কিছুই জানতেন না, অনেকেই, ঠিক আছে। তো তারা যে জানলেন, এটা কাজে লাগাইতে হবে, কাজে লাগে আপনার দেখবেন একটা সুন্দর একটা থিসিস হবে। তো থিসিস যখন একটা সুন্দর হবে, ওই থিসিসটা আপনি সুন্দর ভালো জার্নালে পাবলিশ করতে পারবেন। তো ভালো জার্নালে যখন পাবলিশ করবেন তখন সুন্দর হয়ে গেল। আর এখন থেকে যদি শুরু না করেন, ওই 6 মাসে আসলে হবে না। আরেকটা জিনিস,
যারা অলরেডি পেপার পাবলিশ করছে ভালো জার্নালে, তাদের সাথে লেগে থাকা উচিত। ওই যে বললাম যে কিছু বিষয় আছে যারা অলরেডি পেপার পাবলিশ করছে, যেমন আমি পেপার পাবলিশ করছি, আমি জানি কিভাবে এই যে কিভাবে রেসপন্স লিখতে হয়, কিভাবে কভার লেটার দিতে হয়, স্ট্রাকচার কি কি হবে, কিভাবে লিখলে পেপার পাবলিশ হবে, তাদের সাথে যদি লেগে থাকেন তাহলে পেপারটা দ্রুত হবে, সুন্দর হবে, কারণ তারা জানে কিভাবে, একা একা আসলে হয় না। ঠিক আছে, এইভাবে লেগে থাকতে হবে। আর কোনো কোশ্চেন? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। কে? নাজিয়া নসীন বলছিলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা তো রিসার্চ কিটে অ্যাকাউন্ট খুলতে পারি না, যে লাগে একাডেমি একটা পাসওয়ার্ড লাগে। তো আমাদের ফিল্ডে যারা স্পেশাল আছে তাদের সাথে আমরা কানেক্টেড হবো কিভাবে বা জানবো কিভাবে যে কারা কারা এই ফিল্ডে এখন স্পেশাল? এখন এখানে একটা ভালো কথা। আমি যখন আমি দেশে ছিলাম করতে পারতেছিলাম না, তারপর গুগল স্কলারে ইনস্টিটিউশনাল গুগল স্কলারে আমি করতে পারতেছিলাম, পরে আমার স্কুলের ইমেল দিয়ে পরে আমি করলাম। তো গুগল স্কলারে কোনোভাবে আমি আসতেছি, আমার কোশ্চিন বুঝছি। গুগল স্কলারে কোনোভাবে ওয়ে নাই, যেমন রিসার্চের একটা ওয়ে আছে, অ্যাকাউন্ট খোলার একটা ওয়ে আছে, আমি ওয়েটা পরে বলতেছি, বাট গুগল স্কলারে কিন্তু কোনোভাবে সম্ভব না। গুগল স্কলারে মাস্ট একটা ইনস্টিটিউট ইমেল লাগবে, সেটা আমি পরে স্কুল থেকে নিলাম, কিন্তু যাদের নাই তারা খুলতে পারতেছে না। আচ্ছা গেল। তো রিসার্চ গেটে হয় কি, প্রথম যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ইনস্যুরেন্স আইডি ছাড়া আপনি খুলতে পারবেন না। তো আপনার সামহাও যদি পেপার কেউ পাবলিশ করে, যেমন আমার প্রথম পেপারটা পাবলিশ হয়েছে যেমনি হোক, ভুয়া জার্নালে হোক, যেমনি হোক, এই আব্দুল সাত্তার আমার গুরু, এই কিন্তু আমার গুরু, আব্দুল সাত্তার হচ্ছে আমার গুরু। আমার রিসার্চের সব ইনার মাধ্যমে আমার সবকিছু করা, ইনার মাধ্যমে কেভিনের সাথে লিঙ্ক করা, এর মধ্যে ইউবিনের সাথে লিঙ্ক করা, আরেকজন আছে ইনার সাথে লিঙ্ক করা, আরেকজন আছে আমি যখন ইন্টার্নশিপ করছি, ক্যাথেরিন, এই যে ক্যাথেরিন, আমার যারা ফেসবুকে আছেন, ফেসবুকে হয়তো ওনার ছবিটা দেখছেন, আমি ইন্টার্নশিপ করছি ওই যে ওয়াগেনিয়েনজেন ইউনিভার্সিটি। আমার তো নেদারল্যান্ডে যাওয়ার কথা ছিল, যাও পাবলিকেশন ভুয়া হয়ে যার কারণে আমি ফুল ফান্ড পাইনি। এই যে ওয়াগেনিয়েন ইউনিভার্সিটি, এদের একটা প্রজেক্ট আছে ঢাকায়, আমার ইন্টার্নশিপ কিন্তু ছিল ওইখানেই। ঠিক আছে, তো এই ম্যাডামের সাথেও কানেক্ট হয়েছি এনার সাথে, কারণ ইনি ওয়াগেনিয়েন ইউনিভার্সিটি মাস্টার্স করছে। তো সামহাও কারো না কারো আপনার লিঙ্ক করতে হবে, মানে লবিং করতে হবে, নলেজ এবং সিস্টেম দুটোই থাকতে হবে। নলেজ আছে সিস্টেম নাই তাহলে হবে না কিন্তু। ঠিক আছে, এই লবিং করতে হবে। যেমন আপনি যদি আমার সাথে এখন কানেক্ট হন, আমার ফিল্ডের যদি হন, আমার সাথে কানেক্ট করলে আমি আরেকজনের সাথে কানেক্ট করতে পারি। তো আমার অ্যাকাউন্ট ছিল না, ওই পেপারটা পাবলিশ হওয়ার পরে এই স্যার আমারে করছে কি, সে সাবমিট করছে। একটা ওয়ে হচ্ছে, কারো যদি অ্যাকাউন্ট থাকে সে যদি সাবমিট করার পরে আপনার ইমেল দিয়ে যদি ইনভাইট করে, আপনার ইমেল দিয়ে যদি কোথাও ইনভাইট করে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইনস্টিটিউশনাল ইমেল ছাড়াই আপনি খুলতে পারেন। এটা হচ্ছে ওয়ে, এছাড়া কোনো ওয়ে নাই। নাজিয়া নৌশিন, বুঝতে পারছেন? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া। আপনি কোথা থেকে, মানে নাজিয়া নৌশিন কোথা থেকে? বাংলা ভাষা নিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। কোন ইয়ারে আপনার? আমি 4-2-তে, ফাইনাল ইয়ারে। আচ্ছা গুড, তাহলে আপনার থিস চলতেছে, ভালো করে করবেন। ইনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তাই তো? জি। তো আপনার রিসার্চ করতেছেন কি নিয়ে? রিসার্চ করতেছিলাম আসলে করোনার আগে ওয়াটার প্যারামিটারস নিয়ে, হাকালুকি হাওড়ের উপরে, কিন্তু আসলে অর্ধেক রাস্তা গিয়ে বন্ধ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটা কারোই হাত নাই। আমি বললাম না, আমার আমেরিকা দুজন প্রফেসর, অস্ট্রেলিয়াতে ম্যানেজ করা, কানাডাতে ম্যানেজ করা। আমার আইএলটিএস ডেট ছিল ফেব্রুয়ারি 29 তারিখে, আমি গ্রাজুয়েশন শুরু কত বছর জুনে, অথচ আমি পরীক্ষা আইএলটিএস ডেটও নাই। এখন পৃথিবী কোন দিকে যাবে বলতে পারবে না কেউ, এমন হয়েছে এখন ক্রাইসিস, ভবিষ্যতে দেখা গেলো ফান্ডই দিবে না, তো যাওয়া তোর উপায় নাই। ঠিক আছে, জুনে বাড়ি যাওয়ার কথা ছিল, জুনেও বাড়ি যাইতে পারতেছি না, জুনের 23 তারিখ আমার ভিসা শেষ হবে। আমি আমার বউ আবার করলাম কি, টেকনিক্যালি চায়না যেতে এখন একটা বেস্ট প্লেস, পৃথিবীর একদম নিরাপদ জায়গা, আমরা চায়নাতে এখন পিএইচডি তে ভর্তি হয়ে থাকলাম। কেন থাকবো, আমি আবেদন করে ফেলছি, কারণ আমার ভিসা নিতে হবে। ভিসা নিয়ে কবে অস্ট্রেলিয়া ঠিক হবে, আমি কবে যাব জানি না। তো এই জন্য এখানে ভর্তি হয়ে থাকতেছি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা যেদিন ঠিক হবে তখন যাব। তো এই হচ্ছে ব্যাপার, কারো দোষ নাই, করোনা সব ডিসিশন নিচ্ছে, তো কাজ করে যেতে হবে। এনিওয়ে, আর কারো কোশ্চেন? আরেকজন আছে আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এগ্রিকালচার যারা রিসার্চ করতে চান, ফকির মোহাম্মদ শামীম মিয়া, ওনার সাথে কি আমার আছে জানি না। মোহাম্মদ, জি ভাই, শামীম স্যার অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছে যে। হ্যাঁ নেদারল্যান্ডের, ওই সেম গ্রুপ, ওয়াগেনিয়েনজেন ইউনিভার্সিটিতে। ওনার সাথে আমার নাই, কারণ এগ্রিকালচার ওনার সাথে আমার নাই। হ্যাঁ, তো উনি এই একই গ্রুপ,
এই যে ইনি হচ্ছে অর্গানাইজেশন মাস্টার্স করছে, আমি অস্ট্রেলিয়াতে পোস্টডক করছে, সরি পিএইচডি করছে অস্ট্রেলিয়ার ম্যাকুরি ইউনিভার্সিটিতে। আমাদের কিছু ফ্যাকাল্টির কিছু বেয়াদব বলদেরা, হ্যাঁ, তাদের ওই যে সিজিপিএ নিয়ে এনার সাথে কম্পেয়ার করে, আমার মাথা নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। ঠিক আছে, এ এ এ- এই যে ক্যাথরিন, এরা হচ্ছে এই গ্রুপ অর্গানাইজেশন ইউনিভার্সিটি। ঠিক আছে, ফকির মোহাম্মদ শামীম যারা এগ্রিকালচারে রিসার্চ করেন পিএইচডিতে, এরা হচ্ছে বিগ বস, এদের কাছে গেলে পেপার পাবলিশ, এরা কোয়ালিটিফুল। এই আপনার ছাত্রের কাছে যাবেন, বিগ বস এরা। ঠিক আছে, এনিওয়ে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই ঠিক বলছেন। এরা হচ্ছে বিগ বস। ও সাইফুল স্যার আছে আরেকজন, জাপান থেকে পিএইচডি করা। ওই যে রামপ্রসাদ আছে, রামপ্রসাদ ওরা ভালো পেপার করছে, সাইফুল স্যার ওনার ভালো পেপার আছে। এরা হচ্ছে বিগ বস, এদের কাছে গেলে কিছু পারা যায়। পুলাপান এই আব্দুল সাত্তার স্যার সে কম্পেয়ার করে, চিন্তা করো, সিজিপিএ নিয়ে সে কম্পেয়ার করে, সিজিপিএ দিয়ে গোল্ড মেডেল পাইছে আর তার সাথে কম্পেয়ার করে, মানে ইট ডাজন্ট মেক সেন্স। মাঝে মধ্যে আমি অবাক হই, বুঝে শুনে কম্পেয়ার করতে হবে। আর কোনো কোশ্চেন? আমাদের এই গ্রুপটা অনেক সুন্দর একটা গ্রুপ, এটা সবাই চাইনিজরা অনেক ভালো মনে। আমার ল্যাবমেট এরা অনেক হেল্প করছে আমার, এরা সব আছে, বোঝা যায় না। এই যে পিএইচডি শেষ, এই বছর ফাইনাল ইয়ার, বোঝাই যায় না। ঠিক আছে, এই পিএইচডি স্টুডেন্ট, এই পিএইচডি সব বিগ বস, ম্যাট ল্যাবে বস, খালি দিবা, খালি ডেটা দেওয়ার সাথে সাথে মনে করেন বিগ বস। গ্রুপটা অনেক ভালো। আর কোনো কোশ্চেন কারো? হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমিনুল বলছি। হ্যাঁ আমিনুল ভাই, ওই যে ইয়া কোথাকার হ্যাঁ বঙ্গবন্ধু। হ্যাঁ ভাই, আমার কোশ্চেন ছিল যে যে ইমপ্যাক্ট ফ্যাক্টর অনুসারে আমি কিভাবে জার্নাল খুঁজে পাবো? ও মানে ধরলেন 5 এর ইমপ্যাক্ট ফ্যাক্টর বা 1, 2 এর খুঁজতেছি, সেই ক্ষেত্রে কিভাবে খুঁজবো? এই যে ভাই আপনারা তো দিয়েই দিলাম আমি, কই এই যে মাঝখানে নেটের প্রবলেমের কারণে দেখতে পারি নাই। এই যে স্কিম আগতে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এই যে পেজে আছে, এই যে স্কিম আগত দিতে পারেন। তারপরে এই যে আমি দিছি উইলিতে সার্চ দেওয়ার অপশন আছে, স্প্রিঞ্জারে আছে, এলসবিআরে আছে, কিভাবে সাইট করবেন। যেমন তখন আমি স্কিম আগতে ফলো করি, স্কিম আগো। যেমন আমি আমার ফিল্ডের অ্যাটমসফিয়ার নিয়ে নিচ্ছে, আমি এখানে আমি বুঝতে পারতেছি আমার এখানে কিন্তু অর্ধেক যা ইমপ্যাক্ট ফ্যাক্টর অর্ধেক দেখায়, মেন ইয়াতে হচ্ছে 4। এগুলো ডিপেন্ড করে আসলে র্যাঙ্কিং করে, এটা আলাদা আলাদা করে কতটুকু এটা ডিপেন্ড করে, অনেক রুলস আছে। তো যেমন আমি আমার ফিল্ডের আমি জানি, এটা হচ্ছে 1 নম্বরে বুলেটিন অফ আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটি, টপ 1 8 ইমপ্যাক্ট ফ্যাক্টর, এখানে 4 দেখাচ্ছে, কোয়ালিটি 1। তো এই যে জাপান মেট্রোলজিক্যাল সোসাইটি, জার্নাল অফ ক্লাইমেট, ঠিক আছে, আমি জানি ক্লাইমেট ডাইনামিক্স, এখানে কিন্তু আমি আমার ফিল্ডের আমি সব জানতেছি। এরকম আপনি আপনার ফিল্ডে এই যে লিঙ্ক দিয়ে আছি, এখানে অ্যাটমসফিয়ার জায়গায় অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, এই এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্স যদি হয়, অ্যাগ্রোনমি হয়, ঠিক আছে, আপনি এখানে আমার ফিল্ড দিয়ে দিবেন, অটো ওরা তারা দিয়ে দিবে জার্নাল লিস্ট। আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে বুঝা। শরীরের সাথে কথা বলে দিই, বলো যে আমি একটু পরে কানেক্ট করছি। হ্যাঁ, আর কোনো কথা কারো? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো জালাল ভাই, কোশ্চেন মনে হয় নাই, আর আপনি যেভাবে বলেছেন আসলে এইভাবে কোশ্চেন থাকছে না। তো এখন থেকে দরবেশ টরবেশ চিনবা আর কি, কোয়ালিটি ডেভেলপ করবা, কোয়ান্টিটি না। ঠিক আছে, কতগুলো পেপার করলাম, ইট ডাজন্ট ম্যাটার। একটা পেপার, ওই যে আমি একটা মজার জিনিস দেখাই, ওই যে কিছু নাকি সায়েন্টিস্ট দেখাইলাম না, এই ধর এ কিন্তু সায়েন্টিস্ট, আমি এর পেপার দাও কয়টা, 8টা পেপার মনে হয়, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু আমেরিকার সায়েন্টিস্ট। এই যে এমডি ওয়াহিদুজ্জামানের কথা বললাম না, পেপার কয়টা দেখো, 5 লাখ টাকা তার বেতন এখন। এই আমাদের ইউনিভার্সিটি সে পোস্ট ডক করতেছে। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সে টিচার ছিল, জিওগ্রাফিতে, সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ার নাগরিক সে। ঠিক আছে, সে আমাদের ইউনিভার্সিটিতে পোস্ট ডকে আছে, মাসে বেতন হচ্ছে 5 লাখ। পেপার কিন্তু বেশি না, যাই দেখো কয়েকটা পেপার। পেপার ভালো করে করবা, টপ জার্নালে করবা, কোয়ালিটি দেখবে মিয়া। তুমি তোমার ফিল্ডের লোকজনদের দেখবে, তুমি অন্য ফিল্ডে তো তোমার আসবে না। ঠিক আছে, আমি আমার ফিল্ডের লোকজন, আমি সাইকোলজি নিয়ে কি কাজ করছি, আমার পেপার মানে দেওয়ার সাথে সাথেই বুঝবে যে আমি আসলে কি করছি। আমরা পেপার দেখলেই বুঝতে পারি যে কোন সফটওয়্যার ইউজ করছো, কি অ্যানালাইসিস হচ্ছে, টান দিয়েই বুঝতে পারবো ঠিক আছে তুমি এই কাজ করছো। ঠিক আছে, আর কিন্তু বেশি পাবলিকেশন না, সাইটেশন কিন্তু বেশি না, 30টা। এখন একজন যদি 400 সাইটেশনের সাথে তুমি কম্পেয়ার করো, সে বেতন পাচ্ছে 5 লাখ।
ঠিক আছে, সে সায়েন্টিস্ট কিন্তু 5 লাখ বেতন আছে, সাইটেশন 30টা। কারণ সে যে মডেল নিয়ে কাজ করে, সবাই স্ট্যাটিস্টিক্যাল মডেল নিয়ে কাজ করে না, তার সাইটেশন কম হয়। ওই যে আমার প্রফেসর বইয়ের কথা দেখালাম না, হং ওয়াং, সে করছে কি, সে 1200 সাইটেশন, অথচ সে কিন্তু তার আন্ডারে চলে, হং ওয়াং। বুঝা শুনে চিন্তা করতে হবে, তুমি তোমার ফিল্ডে, এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যাওয়া যাবে না, বা একই ফিল্ডে বুঝতে হবে কে কি ধরনের রিসার্চ করে। যেমন আমার এই পেপারটা অনেক সাইটেশন হবে, কিন্তু এই অলরেডি 160 জন অলরেডি মানে ই করছে, কারণ এটা সিম্পল কাজ করা যায়। এটা সাইটেশন আমার বেশি হবে ওই এটার চেয়ে। আমি তো বললাম যদি কেউ এখনই শুরু করে আমার পেপারটা, আমি বললাম চ্যালেঞ্জ করলাম, রিপ্রোডিউস করলাম, ও লিনাক্স মিনাক্স কম্পিউটার প্রোগ্রাম শিখতে গিয়ে এই সেম অ্যানালাইসিস করতে গিয়ে ভালো স্টুডেন্ট হয়, ডেডিকেটলি কাজ করে, তাও এক বছর লাগবে, আমি বললাম এটা। এনে আর কোনো কথা কারো মনে হয় ভাই নাই, সবাই তো তো ধন্যবাদ। আর আমার ফিল্ডের যারা আছে তারা আশা করি ইন ফিউচার কোলাবোরেশন হবে। লবিং কিন্তু এটা বিশাল ব্যাপার, ঠিক আছে, লবিং এটা বিশাল ব্যাপার। আমার পেপারে কই, এই যে এসব লোকরে, আমি আমার ফিল্ডের লোকরে, বড় বড় পেপার লোকজনের সাথে কোলাবোরেশন করতে হবে, থামাও কারোর সাথে কোলাবোরেশন করতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। কিন্তু আপনি আপনার ফিল্ডের বিগ বস খুঁজে বের করবেন। যেমন যারা পিএইচডি তে এগ্রিকালচারে আছে, শামীম স্যারের সাথে যদি একটা পেপার করতে পারে, ও এমনিতে বিগ বস হয়ে যাবে, তাই ওনার সাথে লিঙ্ক আছে, ঠিক আছে, এরকম লিঙ্ক করতে হবে। আমার স্বপ্নই ছিল এদের সাথে করা, যাক হয়ে গেছে। তো আনফর্চুনেটলি আমি ম্যাকুরিতে যাইতেছি না, কারণ সিডনিতে স্কুল, মানে এনার কাছে যাওয়ার কথা ছিল, উনি কারেসপন্ডিং অথর। আমি ওই যে ফেডারেশন ইউনিভার্সিটিতে যাওয়ার আমি চিন্তা করছি, কারণ ইয়াতে যদি সবকিছু ভালো হয় আর কি, করোনা পরবর্তী জানি না কি হবে। সিডনিতে মানে পাওয়া অনেক কঠিন, সিটিজেনশিপ পাওয়া কঠিন, যেহেতু আমার বাংলাদেশে কোনো জব নাই, কারণ আমি তো গোল্ড মেডেলও পাই নাই, সিজিপিও ভালো না, আর অনেক কঠিন আর কি। ওই যে মীর মোহাম্মদ আলী ভাই জানে, হ্যাঁ, মানে ইউনিভার্সিটি চাকরি পাওয়া যায় কত কঠিন, তারা আমাদের পিএইচডিতে নেয় নাই, কিন্তু আল্লাহর রহমতে সে দেন এগ্রিকালচার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, মানে অনেক ব্যাপার স্যাপার থাকে, এত সহজ না, মীর মোহাম্মদ আলী ভাই জানে। তো যাক, দেশে যেহেতু চাকরি টাকরি নাই, চিন্তা ভাবনা যে বিদেশে কিছু করতে পারি আর কি। তো আর কারো কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আর আমি ভিডিওগুলো দিয়ে দিব, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আমি ব্যস্ত, আর কারো কোনো কোশ্চেন থাকলে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, বা গুগল ক্লাসরুমে আমি 2-4 দিনের মধ্যে, 10 তারিখের মধ্যে আপনারা সব যা ডাউনলোড করা করে নেবেন, আমি 10 তারিখের পর হয়তো কিছুই রাখবো না, ঠিক আছে। আর আজকে ম্যাটেরিয়াল আমি দিয়ে দিব। আর 2-1 এখনো যদি চান যে আপনার, আমি শেষ করি, আমি দিছি, সবই দিছি, সবই দেওয়া হয়েছে, সব ভিডিও দেওয়া আছে, আপনি করেন যায়, সব দেওয়া আছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্টের প্রেজেন্টেশন, হ্যাঁ সবই দিছি স্যার, আপনি যান ওইখানে, সবই দেওয়া আছে, প্রেজেন্টেশন সব দেওয়া আছে, আপনি চেক করেন, ওই দিনই দেওয়া হয়ে গেছে প্রেজেন্টেশনে, আমি করে দিয়ে দিছি পরে। এনিওয়ে, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই এখনো যারা আজকে যারা একাডেমিক টক করলো তাদের একটা সার্টিফিকেট দেবে, এটা আলাদা হবে, ঠিক আছে। আর যারা ডেটা সায়েন্স এবং ট্রেনিং করছেন তাদের আলাদা হবে। আর যারা ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্সের অ্যাসাইনমেন্ট এখনো জমা দেন নাই, 10 তারিখ হচ্ছে ডিউ, 10 তারিখের মধ্যে দিলে তাহলে তাদেরকে সার্টিফিকেট দিব, নাহলে দিব না। আর 10 তারিখের পরে গুগল ক্লাসরুমে হয়তো আমি কিছুই রাখবো না। আর যারা যারা আমার ফিল্ডে কোলাবোরেশন করতে চান, যারা ডেডিকেটলি কাজ করতে চান, আমি অলরেডি একটা গ্রুপ করছি, সেখানে শুধু অ্যাক্টিভ লোকজন, যারা একদম কথা কম কয় কাজ বেশি করে, কথা কম কাজ বেশি করে। আমি রিসার্চ সোসাইটি নামে একটা অর্গানাইজেশন খুলছি আমি, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে আমার গ্রুপ আছে রিসার্চ সোসাইটি নামে। কেউ যদি অ্যাড হইতে চান, একদম অ্যাক্টিভ, রিসার্চে ডেডিকেটলি কাজ করতে চায়, কথা কম কয় কাজ বেশি করে, এরকম লোকরে আমি এখানে অ্যাড করবো। কারো যদি ইচ্ছা থাকে পার্সোনাল সেনে আসতে পারেন, তাহলে কোলাবোরেশন করে ইন ফিউচার আমরা রিসার্চ করব। আর কারো কোনো আশা করি প্রশ্ন থাকার কথা না। ধন্যবাদ, ভালো থাকবেন। জানতে চাচ্ছেন শারমিন হাসান লাগিয়েছে কিনা।